আসসালামু আলাইকুম। তো আমাদের ধারাবাহিক ভূমি বিষয়ক কোর্সের আজকের বিষয় হচ্ছে জায়গা জমি রিলেটেড নতুন যে কয়েকটা আইন আছে সেই আইনগুলো রিলেটেড আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো আজকের অংশে আমরা প্রথমেই যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আইনটা, যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন। তো আজকে আমরা প্রথমেই এই আইন রিলেটেড দেখাশোনার একটু চেষ্টা করি, এর পরবর্তীতে আর কি কি আইন আছে সেটাও আমরা দেখব। তো বন্ধুরা দেখেন, ভূমি বিষয়ক অনেক আইন আছে, তার মধ্যে 2023 সালে বাংলাদেশে অনেকগুলো গুরুত্বপূর্ণ আইন নিয়ে আসা হয়েছে যেটা আমাদের জন্য জানা দরকার। তো যেহেতু আইনগুলা বাংলাতে, তো আমরা খুব সহজেই বুঝতে পারবো যদি যে কোনো একটা আইন কিভাবে পড়তে হয় এর সামান্য জ্ঞানটা আপনার থাকে, যেহেতু সহজ বাংলায় দেওয়া আছে আমাদের জন্য বোঝা অতটা কঠিন হবে না। তো গুরুত্বপূর্ণ তিনটা আইনের মধ্যে একটা হচ্ছে আমাদের ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন। মূলত বলতে পারি এটা হচ্ছে আমাদের একটা ফৌজদারি আইন, ক্রিমিনাল আইন। এর পাশাপাশি আমাদের ভূমি সংস্কার আইন, এর পাশাপাশি ভূমি উন্নয়ন কর আইন। তো এই তিনটা থেকে আমরা মোটামুটি যদি বলি গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখব যেগুলো আমাদের বাস্তব জীবনে কাজে আসে। তো প্রথমেই যদি আমরা ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের বিষয়বস্তুটা দেখি, আইনের ভিতরে না গিয়ে, যে এই আইনের অধীনে আমরা কোথায় কিভাবে মামলাটা দায়ের করব। তো আমরা দেখি যে এই আইনের মধ্যে আমাদেরকে বলে যে যেভাবে আমরা থানায় গিয়ে মামলা দায়ের করি বিভিন্ন প্রকার অপরাধের, ভূমি বিষয়ক যদি আমাদের কোনো প্রতারণা ঘটে, জালিয়াতি ঘটে, আমরা থানায় গিয়ে মামলা দায়ের করতে পারবো, অথবা আমরা ফৌজদারি আদালতে, ম্যাজিস্ট্রেট আদালতে গিয়েও মামলা দায়ের করতে পারবো। তার মানে এই আইনের মধ্যে এমন কিছু অপরাধ আছে যেগুলোর জন্য আমরা ফৌজদারি আদালতে মামলা দায়ের করতে পারবো। পাশাপাশি কিছু অপরাধ আছে যেগুলোর জন্য আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে, যেই নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকে, তার কাছে মামলা দায়ের করতে পারবো। আর এই আইনটার মধ্যে আরেকটা হচ্ছে সরকারি বিভিন্ন প্রকার জমি বা সরকারি সম্পত্তি দেখাশোনা রিলেটেড জেলা প্রশাসক নিজে কিছু পদক্ষেপ নিতে পারে। আর হচ্ছে সামান্য বিচার প্রক্রিয়া, কিভাবে বিচার হবে না হবে, এই রিলেটেড জিনিসগুলো আমরা পাবো। তাহলে আমরা এই নতুন আইনে দুইটা রিলেটেড আমরা কোথায় যেতে পারবো, আমরা থানায় মামলা দায়ের করতে পারবো। একটা হচ্ছে আমাদের ভূমি বিষয়ক যদি কোনো প্রতারণা হয়। এখন এই ভূমি বিষয়ক প্রতারণা কি, এটা আমরা দেখবো আইনের মধ্যে আমাদের 6-7টা জিনিস বলা আছে যে এই জিনিসগুলা করলে এটা হচ্ছে ভূমি বিষয়ক প্রতারণা। আর আমাদের 5 নম্বরে বলা হচ্ছে যে এই জিনিসগুলো করলে এটা ভূমি বিষয়ক জালিয়াতি। তাহলে ভূমি প্রতারণা এবং হচ্ছে ভূমি জালিয়াতি, এই দুইটা অপরাধের জন্য আমরা থানায় মামলা দায়ের করতে পারবো এবং আমাদের ফৌজদারি মামলা চলবে। আর পূর্বের মতো কাউকে আপনি সম্পত্তি থেকে বেদখল করার যদি হুমকি দেন, অথবা অলরেডি যদি আপনি সম্পত্তি থেকে বেদখল হয়ে যান, আপনি আদেশ দেওয়ার পরেও যদি সম্পত্তি দখলে না দেন, কারো যদি সীমানা, কারো ফসল, এই সমস্ত জিনিস যদি আপনি ক্ষতি সাধন করেন, তখন আমরা কি করব, এই নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে মামলাটা দায়ের করব। তো এই দুটাই মূলত আমাদের এখানে। আর জেলা প্রশাসক নিজে থেকে নিজে সরকারি সম্পত্তি যদি কেউ দখল করে, সরকারি সম্পত্তি যদি কেউ ভরাট করে, শ্রেণী পরিবর্তন করে, কোনো জমির উপরিভাগের মাটি যদি কর্তন করে, তাহলে এই কাজগুলা জেলা প্রশাসক নিজে থেকে নিজে কি করতে পারে, অ্যাকশনে নিতে পারে। তো আইনের ভিতরে যাওয়ার আগে, যেহেতু আমরা আইন রিলেটেড পড়তেছি, কয়েকটা শব্দ আমরা জানবো, বাংলায় পড়লে আপনি বুঝতে পারবেন। দেখবেন যে আমাদের বলা আছে যে এই আইনের অধীনে মামলাগুলো আমলযোগ্য। নর্মালি ইংরেজিতে বলে যে কগনিজেবল, এর মানেটা হচ্ছে আমলযোগ্য হইলে আমরা পুলিশ থানায় গিয়ে মামলা দায়ের করতে পারি, এফআইআর দায়ের করতে পারি। আমলযোগ্য যদি না হয় তাহলে ওই মামলা পুলিশ থানায় করা যায় না, ওগুলো আদালতে গিয়ে করতে হয়। তাহলে আমরা এই আইনের অধীনে মামলাগুলা হইলে কেমন হবে, আসামি জামিন পাবে কি পাবে না। তো বলতেছে যে কেউ যদি ভূমি প্রতারণা করে, কেউ যদি ভূমি জালিয়াতি করে, এই দুইটা অপরাধে হচ্ছে জামিন অযোগ্য, মানে মামলা হইলে জেল খাটতেই হবে, একদিন হইলেও খাটতে হবে। আর বাকি অন্য যত কিছু আমরা পড়বো ওগুলা হচ্ছে আমাদের জামিনযোগ্য, যে জামিন পেয়ে যাবেন খুব সহজেই। আর এখানে বলতেছে যে একটা মামলা দায়ের হইলে 180 দিনের মধ্যে মামলাটা সমাপ্ত করার একটা বিধান দেওয়া আছে। আর মামলাগুলো আমাদের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত, মানে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিষ্পত্তিটা হবে।
তারপরে দিয়ে আবার বলতেছে যে এত সবাই কি আর জেলা প্রশাসকের কার্যালয়ে যাবে? যাবে তো না। তো আমরা যেমন মোবাইল কোর্টে বিচার দেখি, দেখবেন যে বিভিন্ন দোকানে বিভিন্ন জায়গায় ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট পরিচালনা করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য। তো সরকার যদি চায় তাহলে কি করতে পারে, এই চারটা ধারা ব্যতীত বাকি সকল অপরাধকে মোবাইল কোর্টের অধীনে সরকার গেজেট করে যদি আনে, তাহলে ওই যে মোবাইল কোর্টের ভ্রাম্যমাণ আদালতেও এই অপরাধগুলোর বিচার হইতে পারে। তবে শুধু চারটা অপরাধের বিচারের ক্ষেত্রে মামলা করতে হবে। একটা হচ্ছে ওই যে ভূমি প্রতারণা, ভূমি জালিয়াতি, আর কোনো আদেশ দেওয়ার পর অমান্য করলে তার শাস্তি। আর একটা যেটা হচ্ছে এই যে 17 নম্বরে, যদি আপনার শাস্তি একাধিক হয়, তো এইগুলার ক্ষেত্রে মোবাইল কোড হবে না। বাকি সকল অপরাধের ক্ষেত্রে সরকার যদি চায় মোবাইল কোডকে এই ক্ষমতাটা দিতে পারে। তাহলে আমরা আইনের ভিতরে না গিয়ে অন্তত এতটুকু ধারণা পাইলাম যে আইনটা আমরা পড়বো, ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন। এই আইনের কিছু মামলা আমরা পুলিশ থানায় করতে পারবো, কিছু মামলা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে করতে হবে। তো এখন আমরা আইনটাকে বাংলায় থাকলেও আরো সহজ করে দেখার চেষ্টা করি, যে কিভাবে অলরেডি আমরা পিডিএফটা দিয়ে দিয়েছি আপনাদেরকে, আশা করি সেখান থেকে আপনারা পাওয়ার কথা। জাস্ট একটু যদি আমরা দেখার চেষ্টা করি, আমাদের ভূমি ব্যবস্থাটা ছিল এইটা, হচ্ছে টোটাল আইনটা যেটা আমরা অলরেডি আপনাদের ওখানে দিয়ে দিয়েছি, ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন। তো এই আগে জাস্ট আমরা যে কোনো একটা বাংলা আইনকে কিভাবে পড়বেন এইটার একটু সামান্য একটু ধারণা দেই, তাইলে আপনার কাছেও মনে হবে যে গুরুত্বপূর্ণ জিনিসটা কি আইনের মধ্যে। তো দেখেন, যে কোনো আইন কেন তৈরি করা হয় সংক্ষেপে তারা এখানে, যে কোনো আইনের ক্ষেত্রে বাংলা হোক বা ইংরেজি হোক, সংক্ষেপে তারা ধারণা দেয় যে আইনটা আমরা কেন তৈরি করতেছি, মানে কি উদ্দেশ্যে আইনটা তৈরি করা হচ্ছে। তো এখানে একটু সামান্য ধারণা দেওয়া হয়েছে যে সরকারি আদা, সরকারি স্বায়ত্তশাসিত বা নাগরিকের স্বীয় মালিকানাধীন জমির যে দখল এবং প্রাপ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই আইনটা তৈরি করা হয়। আর প্রতিটা আইনের মধ্যে যে শব্দগুলা ব্যবহার করা হয়, যেমন ধরেন যে আমরা দলিল বলতে কি বুঝবো, খতিয়ান বলতে কি বুঝবো, এগুলা হচ্ছে এক একটা আইনের ক্ষেত্রে এক এক রকম ভাবে বুঝতে হবে ওই আইনে যদি লেখা থাকে। এই জন্য ধরেন যে আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলতে কাকে চিনবো, জেলা প্রশাসক কাকে বলে, এইরকম ডেফিনেশন দেওয়া থাকে, যাতে একটা শব্দ কমন শব্দ না হয়। যেমন ধরেন যে দলিল কাকে বলে, এখন নর্মালি আমরা কি জানি যে এটা সাব রেজিস্ট্রেশন অফিসে আমরা কি করি, একটা দলিল রেজিস্ট্রেশন করি, সেটাই দলিল। কিন্তু এই ডেফিনেশনে বলে যে না, দলিল মানে একদম সবকিছু। ধরেন যে আপনার বায়না দলিল, রসিদ, আমোক্তারনামা, যে কোনো নকশা, যে কোনো হাত নকশা, খতিয়ান, ডিসিআর, ভূমি উন্নয়ন কর পরিষদের দাখিলা, বরাদ্দপত্র, ছাড়পত্র, এনওসি, এফিডেভিট, মানে দলিল বলতে আর কিছু বাদ রাখে নাই। তো এই জন্য আমরা যে বলি দলিল যার জমি তার, এখন দলিল বলতে কি বোঝায় আপনি যদি সেটা বুঝেন, আপনি বলবেন যে আইনটা তৈরি করে তো কোনো লাভ হইল না। আমরা যে বলি যে দলিল যার জমি তার, এখন দলিল মানে কি, এখানে দেখেন দলিল মানে সবকিছু। তো এই জন্য যে কোনো আইন যখন আমরা পড়বো, আগে যদি আমাদের কোনো কনফিউশন হয় ওই ডেফিনেশনটা একটু দেখবো যে এই শব্দ দ্বারা এই আইনে কি বোঝায়। তো এইরকম অনেক কিছু আমাদের, যে ভূমি বলতে কি বুঝবো, সরকারি জমি বলতে কি বুঝবো, এই রকম জিনিসগুলো দেওয়া আছে। এবং তারপরে বলছে যদি অন্য কোনো শব্দ নিয়ে বিরোধ হয়, এখানে নির্দিষ্ট কিছু আইনে দেওয়া আছে যে এই আইনগুলাতে যে যে ডেফিনেশন ব্যবহার করছে ওগুলা যে ওইখান থেকে আমরা খুঁজবো। তাহলে যেই কোনো আইন, বাংলাদেশে যে কোনো আইন যেগুলো আপনি বাংলাতে পড়বেন, আগে এইটা একটু দেখার চেষ্টা করবেন যে ওই শব্দ দ্বারা ওই আইনে কি বুঝাইছে। আর একটা হচ্ছে যে এই আইনটা অন্য কোনো আইনকে বাতিল করে না। যেমন আমরা বলি যে তামাদি আইনের 28 ধারায় 12 বছরের মালিকানা চলে যায়। তো এইরকম ক্ষেত্রে এই যে আইন আছে, এই আইনের 3 ধারা বলতেছে যে এই আইনটা অন্য কোনো আইনের অন্য কোনো বিধানকে কি করে না, প্রভাবিত করে না। তবে যেই কাজটা করে সেই জিনিসটা হচ্ছে যে এইটা অন্য কোনো আইনের অতিরিক্ত হিসাবে থাকবে। এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে এই আইন অন্য কোনো আইনকে প্রভাবিত করে না, শুধু অন্য কোনো আইনের অতিরিক্ত হিসাবে থাকবে। তো এই জন্য আমরা যে বলি ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের কারণে তামাদি আইনের যে ধারাটা বাতিল হয়েছে, তো কোনো আইনকে এটা বাতিল কিন্তু করে নাই, এই জিনিসটা আমরা একটু মনে রাখবো। আর আইনের মধ্যে আমরা যখনই পড়বো আইনটা অনেক বড় হবে, কিন্তু ভিতরে যখন আমরা যাব, ওই ভিতরে অনেক কিছু আছে যেগুলো আমাদের কাজের না। যেমন ধরেন যে এই আইনটা বা যে কোনো আইনের শেষের দিকে যখন আমরা যাব,
বাংলা আইনগুলা হইলে নিচের দিকে একটা জিনিস লেখা থাকবে যে এই আইনটার একটা অথেন্টিক ইংরেজি করা হবে। এখানে দেখবেন যে প্রতিটার ক্ষেত্রে কি লেখা আছে, ইংরেজিতে অনুদিত অনুদিত পাঠ প্রকাশ। মানে 1984 সালের পরে প্রতিটা আইন বাংলাতে হয়, তবে প্রতিটা আইনের আবার তারা একটা মানসম্মত ইংরেজি তৈরি করে। কারণ বাংলাদেশের ধরেন যে হাইকোর্ট সুপ্রিম কোর্টে বাংলা চলে না, ইংরেজিতেই সবকিছু, তো ওই জন্য তারা বলতেছে যে একটা ইংরেজি অনুবাদও হবে। আবার ধরেন যে আইনটা তো সংক্ষেপে আমরা বললাম, তো আইনটা সরকার অথবা এসিল্যান্ড জেলা প্রশাসক কিভাবে কতদিনের মধ্যে কাজ করবে এই নিয়ে ম্যাক্সিমাম আইনেরই কি থাকে, একটা বিধিমালা থাকে। তো ওইটা আইনের বিপরীতে যায় না, আইনে যে কথাগুলো বলা আছে তার সাথে সামঞ্জস্য রেখে কিভাবে কাজ করতে হবে এরকম একটা বিধিমালা তৈরি করে। এটা ছাড়া যদি কোনো প্রকার কনফিউশন হয়, সরকার আমরা যে বলি গেজেট জারি করছে, পরিপত্র জারি করছে, এরকম পরিপত্র জারি করে কোনো প্রকার যদি কনফিউশন থাকে সেটাকে দূর করতে পারবে। তাহলে এই কয়েকটা হচ্ছে আমাদের যে কোনো জিনিসের বেসিক জিনিস, এটা প্রতিটা আইনের মধ্যে আপনি পাবেন, যে ইংরেজি অনুবাদ, বিধি প্রণয়ন, অস্পষ্টতা দূরীকরণ। তো এখন আসি আমরা এই আইনের বা যে এই যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের মধ্যে আসলে মূল কি জিনিসটা আছে। তাহলে এই আইনের মূল জিনিস হচ্ছে আমাদের 3 নম্বর ধারাটা, যে এই আইনটা অন্য কোনো আইনকে বাতিল করে না, সহজ কথা হচ্ছে এটা। 2 নম্বরে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে যে আমাদের ভূমি প্রতারণা কাকে বলে। তো এখানে বলতেছে যে ভূমি প্রতারণা বলতে আমরা যখন দলিল রেজিস্ট্রেশন করি সাব রেজিস্ট্রেশন অফিসে, যদি কোনো আপনি প্রতারণা করেন, আমরা যখন এসিল্যান্ড অফিসে নাম জারি করি, ওই নাম জারির সময় যখন আপনি কোনো প্রকার প্রতারণা করেন, সেটেলমেন্ট অফিসে যখন জরিপ কাজ সংগঠিত হয় তখন যদি প্রতারণা করেন, অথবা ভূমি বিষয়ক যেই কোনো প্রকার ব্যবস্থাপনা, যেমন যদি জমি অধিগ্রহণ হচ্ছে ওই জায়গায় আপনি প্রতারণা করেন, ওই সমস্ত কাজে যদি আপনি এই কাজগুলা করেন আমরা বলবো যে আপনি ভূমি প্রতারণা করলেন। তাহলে 1 নম্বরে কি, মিথ্যা মালিকানা দাবি করা, মানে যেখানে আপনি জমিরই মালিক না সেখানে আপনি কি করতেছেন, নিজের মালিকানাটা আপনি দাবি করতেছেন। তো এইরকম মালিকানা দাবি করা যাবে না। তো আপনি যখন আইনটা বাংলায় পড়বেন এখানে আরো বিস্তারিত ডিটেইলে দেওয়া আছে, তো আমরা নোট করার জন্য সহজে নিয়ে এসেছি, তারপরে বিস্তারিতটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে আপনাদের জন্য ভালো হবে। তো এখানে যে বলতেছে যে দেখেন, ভূমি বিষয়ক প্রতারণা, অন্যের মালিকানাধীন ভূমি স্বীয় মালিকানাধীন ভূমি হিসাবে প্রচার করা, যেটা আপনার জমি না, আপনি সেটা নিজের সম্পত্তি বলে কোথাও দাবি করতেছেন, সেটা এখন যেখানেই হোক। 2 নম্বর হচ্ছে তথ্য গোপন করে কোনো ভূমি সম্পূর্ণ হোক বা আংশিক হোক কারো বরাবর আপনি কি করেন, যদি হস্তান্তর করেন। তথ্য গোপন করে কেমন হইতে পারে, যেমন ধরেন যে আপনার বোনের সম্পত্তি, এখন আপনি ওয়ারিশ সনদ বানাইছেন একার, আপনার বোন নাই, এইটা বলে আপনি জমি বিক্রি করে দিলেন, তার মানে যে কোনো একটা তথ্য গোপন করলেন। 3 নম্বরে বলতেছে যেটা স্বীয় মালিকানাধীন ভূমির অতিরিক্ত, আপনি 10 শতকের মালিক বিক্রি করে দিলেন 20 শতক, অথবা অন্যের মালিকানা থেকে আপনি সম্পত্তি যথাযথ ক্ষমতাপ্রাপ্ত না হয়ে, যেমন ধরেন যে পাওয়ার অফ অ্যাটর্নিতে কি দেওয়া যায়, ক্ষমতা দেওয়া যায়, তো আপনি যথাযথভাবে ক্ষমতা পান নাই তারপরে জমি বিক্রি করে দিচ্ছেন, তো এটাকে আইনের ভাষায় বলে যে ভূমি প্রতারণা। এরপরে আপনি যদি কি করেন, ভুয়া ব্যক্তি সেজে জমি বিক্রি করে দেন, আপনি আইডি কার্ড বানিয়ে দিলেন একটা ভুয়া করিম সাহেবের নামে, তার জমিটা বিক্রি করে দিলেন, তার মানে মিথ্যা পরিচয় দিয়ে আপনি কি করেন, যদি সম্পত্তি বিক্রি করে দেন অন্য কারো। এরপরে আরো গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে মিথ্যা বিবরণ সংবলিত কোনো দলিলে স্বাক্ষর, মানে আমরা নর্মালি একটা দলিলে 2 জন কিন্তু সাক্ষী থাকে, আপনি যদি জানেন যে একটা মিথ্যা দলিল তৈরি করা হচ্ছে, ওইখানে স্বাক্ষর করলে ওই সাক্ষীরাও অপরাধী, অথবা আপনি নিজে যদি সেটা সম্পাদন করেন তাহলে আপনিও অপরাধী হবেন এই ভূমি প্রতারণার। আরেকটা যেটা আনা হয়েছে যে কর্তৃপক্ষের নিকট, মানে ওই যে সাব রেজিস্ট্রার বলেন, এসিল্যান্ড বলেন, অন্য কোনো রাজস্ব কর্মকর্তার কাছে যদি মিথ্যা অসত্য তথ্য আপনি প্রদান করেন, তাহলে এই সমস্ত কিছু ভূমি প্রতারণা হিসাবে আমরা ধরবো। তো এই আইনটার মধ্যে গুরুত্বপূর্ণ আমাদের এই কয়টাই। তো আমাদের বাস্তব জীবনে কিন্তু আমরা এই সমস্যারই সম্মুখীন হই, যে আপনার জমি আরেকজন মালিকানা দাবি করে, আপনার তথ্য গোপন করে কেউ জমি বিক্রি করে দিচ্ছে, মালিক না হয়ে বিক্রি করছে, অতিরিক্ত বিক্রি করতেছে, নাম ঠিকানা চেঞ্জ করে বিক্রি করতেছে। তো এই অপরাধগুলা যদি হয়, নর্মালি যখন আমরা মামলা করি, মামলা করা হয় যেইখানে শাস্তি আছে। তো গত ক্লাসে সম্ভবত একজন বলতেছিলেন যে ভাই
4-2 ধারা তো নাই, ওই তো 4-2 বলে, মানে আইনের মধ্যে একটা নিয়ম হচ্ছে যেই অংশে শাস্তি দেওয়া থাকে ওই অংশে মামলা হয়। তো এই জন্য এটা হচ্ছে 4-2 যে কোনো ব্যক্তি উপধারা 1-এর অধীনে অপরাধ ঘটলে তার জন্য অনধিক 7 বছরের কারাদণ্ড, মানে মামলায় যদি প্রমাণিত হয় তাহলে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত, তবে 1 বছর 2 বছর 3 বছরও হইতে পারে, এবং সাথে অর্থদণ্ড তার জন্য জারি করা হবে। তাহলে আপনি ভূমি প্রতারণা করলে ম্যাক্সিমাম 7 বছর পর্যন্ত জেল এবং সাথে জরিমানাও হবে। এখন পাশাপাশি আসি যে ভূমি জালিয়াতি তাহলে কি। নর্মালি ভূমি প্রতারণার ক্ষেত্রে কাগজ ব্যবহার করা হয় না, মনে রাখবেন জালিয়াতি মানে কোনো ডকুমেন্ট লাগবে। তো এই ক্ষেত্রে বলতেছে যে ওই একই রকম ভূমি হস্তান্তর, ভূমি জরিপ, ভূমি রেকর্ড হালনাগাদকরণ বা ব্যবস্থাপনা, এগুলাতে যদি আপনি কি করেন, কোনো ব্যক্তির ক্ষতি বা অনিষ্ট সাধন করার জন্য একজন ব্যক্তির ক্ষতি করবেন, তার অনিষ্ট করবেন, কোনো আপনি দাবি করতেছেন, অথবা অধিকার আপনি সমর্থন করার জন্য কোনো ব্যক্তিকে সম্পত্তি পরিত্যাগ বা চুক্তি সম্পাদন করতে বাধ্য করার জন্য বা প্রতারণা করার জন্য যদি আপনি কোনো দলিল বা দলিলের অংশ প্রস্তুত করেন। মূল কথাটা হচ্ছে যদি আপনি জাল দলিল তৈরি করেন, সহজ কথা হচ্ছে এটা, যদি আপনি জাল দলিল তৈরি করলেন, তো এটা তো আমরা সবাই বুঝি জাল দলিল কি, মানে যেই দলিলটা যার কাছ থেকে আসার কথা ছিল তার কাছ থেকে আসে নাই, অন্যজন করেছে। যেমন করিম সাহেবের নামে জমি দলিল হবে, রহিম সাহেব দলিলটা করে দিছে। তো এটা করার পিছনে উদ্দেশ্যটা কি, যাতে আপনি সম্পত্তিটার মালিক হইতে পারেন বা তাকে কোনো চুক্তিতে অংশগ্রহণ করাইতে পারেন, তার সাথে কোনো প্রতারণা করাইতে পারেন। আর আরেক প্রকারের লম্বা চওড়া কথাবার্তা বলে, এর মূল কথাটা যেটা হচ্ছে যে কোনো দলিলে 4 স্বাক্ষর থাকার কথা, যেমন ধরেন যে একটা দলিলে সাব রেজিস্ট্রারে স্বাক্ষর থাকবে। এখন ওইখানে ওই যে সাব রেজিস্ট্রেশন অফিসে যারা 2 নাম্বার লোক থাকে তারা স্বাক্ষর করে দিল, যেমন সার্টিফাইড কপি উঠাবেন সাব রেজিস্ট্রারে স্বাক্ষর থাকবে। এখন অফিস সহায়ক নিজেই দলিলটা লিখে সাব রেজিস্ট্রারের স্বাক্ষর সিল দিয়ে আপনাকে দিয়ে দিল। তো মূল কথাটা হচ্ছে যেই দলিলে যার স্বাক্ষর হওয়ার কথা, যার সিল থাকার কথা, যিনি সম্পাদন করার কথা, উনি না করে আপনি যদি করে দেন আর আপনি জানেন যে ওই দলিলটা উনি করে নাই, তাহলে আপনি এই যে এখানেও জাল দলিল করেছেন বলে আমরা ধরে নিব। এরপরে বলতেছে যে একটা দলিল কি করছে, ধরেন যে আপনি লিখলেন, লিখার পরে আপনি যদি ওই ব্যক্তির অনুমতি ছাড়া, যেমন 10 শতক জমি বলে সিগনেচার করাইছেন, আপনি করে দিলেন 100 শতক, একটা শূন্য লাগাই দিলেন। তো এই জন্য বলতেছে যে আইনগত কর্তৃত্ব ছাড়া অসাধু বা প্রতারণা করার জন্য কোনো অংশ কর্তন করা বা কোনোভাবে গুরুত্বপূর্ণ অংশের পরিবর্তন যদি আপনি করেন, আমরা বলবো যে আপনি ভূমি জালিয়াতি করছেন। এরপরে বলতেছে যে সম্পূর্ণ বা আংশিকভাবে কোনো দলিল প্রস্তুতকরণ। এরপরে যেটা বলতেছে যে অসাধু এবং প্রতারণামূলকভাবে কোনো ব্যক্তিকে কোনো দলিলে স্বাক্ষর, সিলমোহর সম্পাদন বা পরিবর্তনে বাধ্য করা। যেমন মাঝে মধ্যে পত্রিকায় পাবেন যে বোনদেরকে নিয়ে গেছে আইডি কার্ড করাবে বলে দলিলে স্বাক্ষর করে বসে আছে, বাবাকে নিয়ে গেছে চিকিৎসার কথা বলে দলিলে স্বাক্ষর করে বসে আছে। মানে কথাটা হচ্ছে আপনি প্রতারণা করার জন্য একজন ব্যক্তিকে কি করতেছেন, ভিন্ন কোনো জায়গায় ভিন্ন কোনো কিছুতে আপনি স্বাক্ষর করাচ্ছেন। তো এটাও একই রকম শাস্তি, সর্বোচ্চ 7 বছর এবং সাথে অর্থদণ্ডটাও থাকবে। তো এই টোটাল আইনটার মধ্যে এই দুটাই জাস্ট একটু বোঝার জিনিস, ছোট ছোট করে। তো এই জন্য আপনি যদি মনে রাখতে চান তাহলে এই সংক্ষেপে কিওয়ার্ডগুলো মনে রাখতে পারবেন। যেমন ভূমি প্রতারণা হচ্ছে মিথ্যা মালিকানা দাবি, তথ্য গোপন করে জমি বিক্রি, মালিকানার অতিরিক্ত জমি বিক্রি, জাল পরিচয় জমি বিক্রি, মিথ্যা দলিলে স্বাক্ষর এবং কর্তৃপক্ষের কাছে মিথ্যা তথ্য দেওয়া। শাস্তি কি 7 বছর এবং সাথে অর্থদণ্ড। আর জালিয়াতি কি, জালিয়াতি কেসে মনে রাখবেন যে একটা কাগজের মধ্যে আপনি কোনো কাজ কিছু করতেছেন, তাহলে সেখানে আপনি মিথ্যা দলিল প্রস্তুত করলেন, সেখানে পরিবর্তন করলেন, জোরপূর্বক কাউকে স্বাক্ষর করাইলেন, কারো সিল দিয়ে দিলেন, তো এটা হবে জালিয়াতি। শাস্তিটা আমরা বললাম 7 বছর সাথে অর্থদণ্ড। এ দুটাই ছিল বেশি। এরপরে যেগুলো আছে এগুলো হচ্ছে এখন একটু বুঝার মতো। বাংলাদেশে আগে যেটা হইতো, আপনি যে কোনো জায়গায় একটা জাল দলিল দিলে সাব রেজিস্ট্রার বলেন, এসিলেন বলেন, এদের তেমন আইনগত ক্ষমতা ছিল না যে আপনারে দণ্ড করবে, আপনারে জেল খাটাবে, ওই দলিলটা বাতিল করার জন্য কিছু করবে, তাদের ওই ক্ষমতাটা ছিল না। তো 6 নাম্বার ধারা দিয়ে বলতেছে যে এখানে প্রথমে বলতেছে যদি কোনো আদালতে কোনো মামলা হয় আর এটা প্রমাণিত হয় যে দলিলটা জাল বা খতিয়ানটা জাল,
তাহলে আদালত কি করবেন, জেলা প্রশাসক বা সাব রেজিস্ট্রার, জেলা রেজিস্ট্রারকে কি করবেন, আদেশ দিবেন যে এইটা যাতে উপযুক্ত নথিতে রেকর্ড করা থাকে। তো তখন ওই জেলা প্রশাসক পাইলে উনি কি করবেন, এসিলেনকে পাঠাবেন, জেলা রেজিস্ট্রার পাইলে সাব রেজিস্ট্রারকে পাঠাবেন যে ওই দলিলের উপর লিখে রাখার জন্য যে এটা জাল দলিল, আর খতিয়ান হইলে ওই খতিয়ানের উপর লেখা থাকবে এটা জাল খতিয়ান এবং এটা কর্তন করবে। তো এইটা একটা নিয়ম তৈরি করা হয়েছে আদালতের জন্য। আর 2 নম্বরে যেটা করা হয়েছে যে যখন আপনি এসিল্যান্ডের কাছে, সাব রেজিস্ট্রারের কাছে অথবা যে কোনো সেটেলমেন্ট অফিসার কাছে জাল দলিল দিবেন, তাদের যখন মনে হবে এটা জাল, তারা কি করবে। তো এই 6 ধারার 2য় অংশ বলতেছে যে তারা যদি সন্দেহ হয়, আপনাকে জিজ্ঞাসাবাদ করে সময় টময় দেওয়ার পরেও যদি দেখে যে না এটা একটা জাল দলিল, তারা আপনার বিরুদ্ধে কি করতে পারবে, মামলা করার জন্য এটা ফৌজদারি আদালতে পাঠায় দিবে, দলিলটা আটক করবে এবং আপনার যাবতীয় নাম ঠিকানা সহ আপনার বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করবে ফৌজদারি আদালতে, মানে আপনার বিরুদ্ধে একটা মামলা হবে। পূর্বে কিন্তু এরকম কোনো নিয়ম ছিল না। আর 6 নম্বরের শেষের দিকে একটা জিনিস যুক্ত করা হয়েছে, যেইটা যুক্ত করার কারণে বাংলাদেশে অসংখ্য দলিল রেজিস্ট্রেশন করাই বন্ধ হয়ে গেছে। ওইখানে যেটা বলছে যে আপনার নিজ নামে যদি খতিয়ান না থাকে, আপনি যদি ভূমি উন্নয়ন কর যদি না দেন, তাইলে একটা দলিল, কোনো প্রকার দলিলই আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না। এখানে যদি আমরা একদম ওই যে মূল বই থেকে যদি আইনটা পড়ি, অনেকগুলো শব্দ ব্যবহার করা হয়েছে। শেষের দিকে যদি দেখি যে আপনি কি করতে পারবেন না, বিক্রি করতে পারবেন না, আপনি দানও করতে পারবেন না, হেবাও করতে পারবেন না, এবং অন্য কোনোভাবেও হস্তান্তর করতে পারবেন না, পাওয়ার অফ অ্যাটর্নি দলিল সম্পাদনও করতে পারবেন না, রেজিস্ট্রেশনও করতে পারবেন না। মূল কথাটা হচ্ছে জমি কিনলে আপনার নিজ নামে খতিয়ান সৃষ্টি করতে হবে এবং খারিজ যে ভূমি উন্নয়ন করটা দিতে হবে। তবে এইখানে একটা শব্দ তারা যুক্ত করছিল যে শর্ত থাকে যে এই ধারার বিধানাবলী দ্বারা কোনোভাবেই রেজিস্ট্রেশন আইনের বিধানাবলীকে ক্ষুণ্ণ করবে না। তার মানে রেজিস্ট্রেশন আইনে যদি কিছু বলা থাকে সেটাকে ক্ষুণ্ণ করবে না। তো এইটা না পড়েই দেখবেন যে তখন বিভিন্ন জায়গায় সাব রেজিস্ট্রার বলেন, এসিলেন বলেন, ইনারা কিন্তু ওই যে আপনার বাবার নামে খতিয়ান থাকলেও যে আমরা বিক্রি করতে পারি সেটা বন্ধ করে দিচ্ছে। যদিও আমরা গত ক্লাসেও পড়েছি সম্ভবত রেজিস্ট্রেশন আইনের 52 ক ধারা, ওইখানে কিন্তু বলা আছে যে প্রত্যেক সূত্রে মালিক হইলে আপনার পিতার নামে খতিয়ান থাকলে আপনি সম্পত্তি কি করতে পারেন, আপনি সম্পত্তি হস্তান্তর করতে পারেন, কোনো বাধা কিন্তু নাই। কিন্তু এই ধারার কারণে বিরোধ। তো সর্বশেষ সমাধান যেটা, সমাধানটা মূল কথাটা হচ্ছে আপনি যদি ক্রয় সূত্রে মালিক হন, মানে উত্তরাধিকার ছাড়া অন্য কোনো সূত্রে মালিক হন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার নিজ নামে খতিয়ান থাকতে হবে। আর যদি উত্তরাধিকারী সূত্রে কারো কাছে পান, তাদের নামে যদি খতিয়ান থাকে, তাইলে আপনি সম্পত্তি হস্তান্তর করতে পারবেন, এখানে কোনো বাধা নাই। এই জিনিসটাই বলা হয়েছে। কারণ আমাদের এই নতুন আইনটা, আমরা বারবারই বলছি, এই আইনটা কোনো আইনের কোনো বিধানকে খর্ব করে না, এটা একটা এডিশনাল সাপ্লিমেন্টারি, মানে ভিটামিন হিসাবে কাজ করে। কোনো আইনের বিধানকে এই আইনটা আমরা 3 ধারায় অলরেডি পড়ে আসছি, আর এরপরেও এইখানে আবার স্পষ্ট করে দিছে যে রেজিস্ট্রেশন আইনকে প্রভাবিত করবে না। এখন যদি আমরা দেখার চেষ্টা করি এর পরবর্তীতে যেটা, তাহলে আমরা এই যে আমাদের প্রতারণা এবং জালিয়াতি রোধে আমরা 3টা কথা শিখলাম। একটা হচ্ছে যে আদালত কর্তৃক যদি কোনো দলিল বা খতিয়ান জাল প্রমাণিত হয়, সেটা সাব রেজিস্ট্রেশন অফিস এবং এসিলেন্ট অফিসে তার নথি আসবে, তারা সেখানে এন্ট্রি করে রাখবে। আর আপনি যদি সাব রেজিস্ট্রার বলেন, এসিলেন্ট বলেন, ভূমি ব্যবস্থার কোথাও জাল দলিল, ভুয়া দলিল এগুলো পেশ করেন, তারা যদি বুঝতে পারে, তারা সেটা আটক করবে এবং আপনার বিরুদ্ধে মামলার জন্য তারা বিচারিক আদালতে পাঠাবে, আপনার বিরুদ্ধে একটা মামলা হবে। আর স্পেশাল একটা কথা বলছে যে আপনি যদি উত্তরাধিকার ছাড়া অন্য কোনো সূত্রে মালিক হন, অবশ্যই অবশ্যই আপনার নামে খতিয়ান লাগবে, না হলে জমি আপনি কোনোভাবেই হস্তান্তর করতে পারবেন না। এখন আসি যেটা আমাদের হয় ধারার সাথে, অবৈধ দখল প্রতিরোধ এবং দণ্ড। সারা দেশে দেখবেন যে আপনার জমি এসে আরেকজন দাবি করতেছে, আপনার হুমকি দিচ্ছে। তো এইগুলা রোধ করার জন্য ধারা 7 বলতেছে যে এখানে কিছু কথা বলা হয়েছে, বৈধ দলিল, খতিয়ান অথবা খতিয়ান ছাড়া জমি দখলে রাখা যাবে না। এখন এই আমাদের সমস্যা, আমরা দলিল বলতে এতক্ষণে আমরা কি বুঝছি, আপনাদেরকে পড়াইছি দলিল মানে শুধু দলিল না, খতিয়ানও দলিল, খাজনার রসিদও দলিল, যা কিছু আছে সবই কিন্তু দলিল। তো ওই জন্য একটা বৈধ দলিল, আর তারপরে বলতেছে যে অথবা খতিয়ান ছাড়া
জমি দখলে রাখা যাবে না। তো এইটা জাস্ট একটা কথা বলে। আর অপরপক্ষে আবার তো এখন আপনি হয়তো কি করবেন যে একজনের হয়তো দলিল খতিয়ান নাই, আপনি তাকে যায় অযথা কি করবেন, উচ্ছেদ করবেন। তো এই জন্য আপনাকে আবার পরবর্তী ধারায় বারণ করে দিচ্ছে যে জোরপূর্বক উচ্ছেদ করা অপরাধ, কাউকে আপনি জোরপূর্বক উচ্ছেদ করতে পারবেন না, আদালতে মামলা করবেন। আপনার যদি মনে হয় আপনি ওই জমির মালিক, আপনি আদালতের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে উদ্ধার করবেন। তাহলে দুইটা জিনিস আমরা শিখলাম। 7 ধারায় হচ্ছে আপনার কাছে অবশ্যই কোনো একটা বৈধ দলিল থাকবে। আর দলিল বলতে আপনার খাজনার রসিদ, ডিসিআর, আপনার নকশা, অনুমতিপত্র, বরাদ্দপত্র, অনেক কিছুকে কিন্তু বোঝায়। তো এই রকম অবশ্যই আপনার কাছে কোনো দলিল থাকবে। আর অপরপক্ষে আরেকজনকে বলতেছে যে আপনি জোরপূর্বক কাউকে উচ্ছেদ করতে পারবেন না। জোরপূর্বক যদি উচ্ছেদ করেন তাহলে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড সাথে অর্থদণ্ড কিন্তু আপনার হইতে পারে। এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে আমাদের 8 নাম্বার, অবৈধ দখলচ্যুত ব্যক্তির দখল উদ্ধার। এখন ধরেন যে হুমকি না, আপনারে উচ্ছেদই করে দিল, আপনারে জমি থেকে উচ্ছেদ করে তারা দখল করে নিছে। তো পূর্বে আমাদের একটা নিয়ম ছিল, আমরা ফৌজদারি আদালতে মামলা করতাম 145 ধারায়। তো এখন যেহেতু বিশেষ আইনে আসছে, তো এখন আমরা মামলাগুলা 45 ধারায় না করে এই বিশেষ আইনে মামলাগুলা দায়ের করব। তাহলে অবৈধ দখলচ্যুত ব্যক্তির দখল উদ্ধারের জন্য মামলা আমরা কোথায় দায়ের করব? আমরা ডিসি অফিসে যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে তার কাছে নির্দিষ্ট ফর্ম আছে, ওই ফর্মের মাধ্যমে আপনি নিজেও মামলা দায়ের করতে পারেন অথবা আইনজীবীর মাধ্যমে করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে জাস্ট একটা টাইম ফ্রেম দিছে যে মামলাটা 3 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে, এরকম একটা টাইম ফ্রেম দেওয়া আছে। তবে বলতেছে যদি এইরকম বিষয় নিয়ে ধরেন যে কোনো জমি অলরেডি বিরোধ দেওয়ানি আদালতে যদি কোনো মামলা চলমান থাকে, অলরেডি আপনারা দেওয়ানি আদালতে মালিকানা নিয়ে মামলা করছেন, তাহলে কি হবে না, এই আইনের অধীনে মামলা চলবে না। যদি কোনো বিরোধীয় সম্পত্তি নিয়ে অলরেডি দেওয়ানি আদালতে কোনো মামলা চলে, তাহলে সেক্ষেত্রে কি হবে না, আর এই ধারার অধীনে মামলা চলবে না, সেটা দেওয়ানি আদালত ঠিক করবে কি করা যাবে। এরপরে আসি 9 নাম্বার ধারা, যেটা আমাদের কাজের, সেটা হচ্ছে যে আপনি একজনকে টাকা পয়সা দিয়েছেন, উনি দলিল ও রেজিস্ট্রেশন করে দিয়েছে আপনারে, কিন্তু এখন উনি উপযুক্ত কারণ নাই, তারপরে দখল দিচ্ছে না। দলিল করে দিছে, এখন দখল দিচ্ছে না, এটাও একটা অপরাধ। এটার জন্য সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড, অর্থদণ্ড হইতে পারে। তবে এখানে দুইটা জিনিস বোঝার আছে। একটা হচ্ছে আপনি শুধু বায়না করছেন, উনি দলিল করে দিচ্ছে না, এই আইনের অধীনে যাইতে পারবেন না। বায়না দলিলে যদি আপনাকে সম্পত্তি না দেয়, আপনি পৃথক দেওয়ানি মামলা করবেন চুক্তি প্রবলের। এই ধারা শুধু তখনই ব্যবহার হবে যখন একটা সেল ডিড হইছে বা একটা দলিল রেজিস্ট্রেশন হইছে আর উনি দখল দিচ্ছে না, তখনই প্রযোজ্য। তার মানে দলিল রেজিস্ট্রেশন হবে, তারপরে যখন উনি টাকা পয়সা সব দিয়ে দিলেন, এখন অনেকেই প্রশ্ন করবেন যে ভাই উনি আমাকে হেবা দলিল করে দিছে, এখন দখল দেয় না, তো এ ধারার অধীনে যাইতে পারবেন না। কারণ এখানে বলাই আছে যে আপনি ক্রয়কৃত টাকা সমস্ত কিছু দেওয়ার পরে উনি উপযুক্ত কারণ ছাড়া দখল না দিলে। তার মানে এই ধারাটা শুধু হচ্ছে কি আমাদের যে ক্ষেত্রে আপনি টাকা পয়সা দিয়ে ক্রয় করেছেন ওইটার জন্য। এরপরে 10 নাম্বার ধারাতে আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করতে পারেন। কেউ যদি আপনার এই যে সীমানা ওয়াল ভেঙে দেয়, আপনার ফসলের ক্ষতি করে, আশেপাশে দেখবেন যে আমাদের লাউ গাছ কেটে দিছে, কলা গাছ কেটে দেয় বিঘার পর বিঘা, মাঝে মাঝে নিউজে পাবেন। তো এগুলোর জন্য এই 10 নাম্বার ধারার অধীনে কি করা যাবে, ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা যাবে। ম্যাক্সিমাম 2 বছর পর্যন্ত কারাদণ্ড সাথে অর্থদণ্ড হইতে পারে। এখন আসি সরকারি জমি, এগুলো আমাদের কোনো কাজ না, তবে জাস্ট আমরা একটু জেনে রাখি। সেটা হচ্ছে যে সরকারি যে জমিগুলো আছে, যেগুলাকে আমরা 1 নাম্বার খতিয়ানের খাস জমি হিসাবে জানি, ওই জমিগুলা কেউ যদি কি করে অবৈধভাবে দখল করে, সেখানে ঘর নির্মাণ করে, তাহলে এটা একটা অপরাধ। তো এটার জন্য 2 বছরের কারাদণ্ড সাথে অর্থদণ্ড হইতে পারে। আর সরকারি জমি যদি আপনি কি করেন, অবৈধভাবে ভরাট করেন, খাল ছিল সেটাকে আপনি ভরাট করছেন, ভরাট ছিল সেটাকে আপনি খাল করে ফেলছেন, জমি ছিল এক শ্রেণীর, আপনি শ্রেণী পরিবর্তন করছেন, এটাও একটা অপরাধ। তো এইটার জন্য 2 বছরের কারাদণ্ড সাথে অর্থদণ্ড হতে পারে। পাশাপাশি এখানে পরিবেশের ক্ষতি হইলে আপনার উপর আরো পৃথক মামলা চলবে। যেমন ধরেন যে আপনি বন ছিল, বন কেটে কি করছেন, সেখানে কৃষি জমি বানায় ফেলছেন, সরকারি জমি, তো ওইটাও একটা অপরাধ হিসাবে পরিগণিত হবে। এরপরে চলে আসি সারা বাংলাদেশে ইট ভাটাগুলো আছে, দেখবেন যে ইট ভাটা মাটির জন্য মানুষ কি করে, জমির মাটি বিক্রি করে দেয়। আপনার অঞ্চলে আছে কিনা জানি না, আমাদের ওইদিকে আপনি
মোটামুটি 2 ফিট 3 ফিট করে প্রতি বিঘা মাটি অনেক টাকা, প্রায় 50-60 হাজার টাকা বিক্রি করা যায়। তো মানুষ ওই যে যেখানে আবাদযোগ্য জমির যদি উপরের স্তর আপনি কর্তন করেন, এটা জেলা প্রশাসকের অনুমতি ছাড়া করলে এটা অপরাধ। আপনার নিজের প্রয়োজন ছোটখাটো আপনি বাড়ি করবেন, সেটা ভিন্ন জিনিস, কিন্তু বিশাল পর্যায়ে আপনি এই যে ইট ভাটার জন্য মাটিগুলো উপরের বিক্রি করে দিচ্ছেন, এটা একটা অপরাধ। সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড, সাথে অর্থদণ্ড। এরপরে যে জিনিসটা বলতেছে যে এই যে সরকারি জমিগুলো আপনি কি করলেন, শ্রেণী পরিবর্তন করলেন, নানা প্রকার কিছু করলেন, তো এগুলা মামলা কে করবে? মামলা তো আর কেউ করবে না, সরকারি জমি ওই জেলা প্রশাসকই ব্যবস্থা নিবে। তাহলে জেলা প্রশাসক কি করতে পারে? আপনি যে ওই অবৈধ দখল করছেন, ভরাট করছেন, আপনাকে আদেশ দিতে পারে আপনি ওইটাকে আবার খাল করেন, অথবা যদি কোনো খালকে ভরাট করেন বলবো যে আবার আগের মতো খাল করেন, মানে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার অনুমতি উনি আদেশ আপনাকে দিবেন। মানে যে ক্ষতি করছেন ক্ষতিপূরণে আপনাকে ব্যবস্থা করতে হবে। 15 নম্বরে যে জিনিসটা বলে যে অলরেডি আপনাকে যে একটা আদেশ দেওয়া হয়েছে, যেমন ধরেন যে আপনারা আদালত আদেশ দিছে দখল দিয়ে দেন, এই ডিসি সাহেব আদেশ দিছে ভরাট করেন, আপনি এগুলা মানতেছেন না, তো এই না মানাটাও আরেকটা অপরাধ। এটার জন্য 2 বছরের কারাদণ্ড, সাথে অর্থদণ্ড। আপনি যদি এই উপরের অপরাধগুলা করতে কাউকে আপনি সহযোগিতা করেন, কাউকে প্ররোচনা করেন, কাউকে উৎসাহিত করেন, ওইটাও একটা অপরাধ। মানে অপরাধী যে মূল অপরাধী তাকে যদি আপনি কোনোভাবে সহায়তা করেন অপরাধটা করতে, তাকে যদি উৎসাহ যোগান, ওইটাও একটা অপরাধ। আর একই অপরাধ যদি আপনি বারবার করেন, এই আইনের অধীনে এই একই অপরাধ যদি আপনি বারবার করেন, তাহলে পূর্বের যেই অপরাধে দণ্ডিত হয়েছেন তার দ্বিগুণ শাস্তি। আর কোম্পানি যদি অপরাধ করে, তাহলে কোম্পানির যিনি মালিক থাকবেন অথবা যিনি পরিচালক থাকবেন উনি ব্যক্তিগতভাবে দায় থাকবেন। তবে উনি যদি ব্যক্তিগতভাবে কি করতে পারেন, নিজে কোনো তথ্য প্রমাণ দিতে পারেন যে উনি আসলে আইনগতভাবে জানতেন না, তাহলে মাপ পাবেন, না হলে কোম্পানির মালিক এবং পরিচালক দায়ী থাকবে। আর এটার মধ্যে ওই জিনিসগুলা বলে দিছে যে এই আইনের সব অপরাধ কগনিজেবল, মানে চাইলে আপনি কি করতে পারবেন, ওই যে 4 এবং 5 আমলযোগ্য, পুলিশ থানায় করতে পারবেন, পুলিশ তদন্ত করতে পারবে, আসামিকে গ্রেফতার করতে পারবে। আর এই যে 4 এবং 5 ধারা, মানে ওই যে ভূমি প্রতারণা আর ভূমি জালিয়াতি, এই মামলা গ্রেফতার হইলে জামিন পাওয়া খুবই কঠিন, মানে জামিন অযোগ্য। আর বাকি অন্যান্য বিষয় আপনি চাইলে কি করতে পারেন, এগুলো জামিনযোগ্য এবং আপোষ করে নিতে পারেন। আপনি চাইলে যার সাথে প্রতারণাটা ঘটছে তার সাথে আপনি আপোষটা করতে পারেন। আর মামলার বিচার হবে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে 180 দিনের মধ্যে, যদি মামলাটা কি করতে হবে, শেষ করতে হবে। আর এখন এই আইনের অধীনে যে আপনি মামলা করলেন, এখানে তো শাস্তির ব্যবস্থা, কিন্তু আপনার ক্ষতিপূরণও দিতে পারবে। যে অর্থদণ্ডটা দিবে সেখান থেকে ধরেন যে আপনার সীমানা ধ্বংস করছে, এখন ওই সীমানা পাঁচিরটা বানাইতে তো টাকা লাগবে, তো এইটার জন্য কি করতে পারে, যে ওই আসামিকে যে জরিমানা করবে সেখান থেকে আপনাকে ক্ষতিপূরণেরও আদেশ দিতে পারে। আর যারা সাক্ষী থাকবেন এদের যদি সুরক্ষার প্রয়োজন পড়ে সুরক্ষা দেওয়া হবে। আর যেটা বললাম, সরকার যদি গেজেট করে কিছু কিছু মামলা, এই প্রতারণা এবং জালিয়াতি এগুলা ছাড়া বাকি মামলা মোবাইল কোর্টের মাধ্যমেও পরিচালিত হইতে পারে। আর ভূমির ডাটাবেস থাকবে, ডিজিটাল ডাটাবেস, যেটা এখনো চলতেছে। এটা ছাড়া এই আইনের অধীনে বিচার করতে গিয়ে কি করতে পারবেন, আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া যাইতে পারে। তো এইটাই ছিল আমাদের, যদি আমরা বলি, ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের মূল জিনিস। এটার মধ্যে অতটা আর জটিল কিছু নাই, তবে এই আইনের অধীনে একটা বিধিমালা আছে। তা আমরা বললাম বিধিমালাটা কি, বিধিমালাটা হচ্ছে আইনের সাথে সামঞ্জস্য রেখে আর একটু বিস্তারিত, যে কোন মামলাটা কিভাবে হবে ওই রকম জিনিসগুলো আলোচনা করে। ওইখানে তেমন কিছুই নাই, বিভিন্ন শুধু ফরম্যাট দেওয়া আছে আর কয়েকটা কথা বলা আছে, ওইগুলো আমাদের একটু জানার দরকার, অন্য কিছু নাই। তাহলে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের বিধিমালা 2024 সালে জারি করা হয়। তো এই 3 নম্বর বিধিতে যেটা বলতেছে যে আমরা যে পড়ে আসলাম 6 ধারায় প্রতারণা এবং জালিয়াতি রোধে তারা ব্যবস্থাটা নিবে, তো ওই প্রক্রিয়াটা বর্ণনা করা আছে, যেটা অলরেডি আমরা জানি যে আদালত কি করবে, যখন একটা ঘোষণা দিবে যে এই খতিয়ানটা জাল বা অবৈধ, এই দলিলটা জাল বা অবৈধ, তো আদালত ওই জেলা প্রশাসকের কাছে আদেশের 1 কপি পাঠাবে, অথবা দলিল হইলে জেলা রেজিস্ট্রারের কাছে 1 কপি পাঠাবে। তো জেলা প্রশাসক তখন এই যে এসিল্যান্ড আছে তার কাছে এটা ফরওয়ার্ড করে দিবে, আর জেলা রেজিস্ট্রার হইলে সাব রেজিস্ট্রারের কাছে পাঠাবে। তো তারা ওই উপযুক্ত যে বালাম বই আছে যেখানে দলিলটা বা খতিয়ানটা আছে ওইখানে এন্ট্রি করবেন যে এটা জাল দলিল,
এইটা হচ্ছে নিয়ম। তাহলে 4 নম্বর বিধিতে প্রক্রিয়াটা বর্ণনা করছে যে কিভাবে কাজটা হবে। এখন আসি 4 নম্বর বিধিতে যেটা বলে সেটা হচ্ছে যে প্রতারণা এবং জালিয়াতির অভিযোগে আদালতে যে প্রেরণ। আপনি জাল দলিল উপস্থাপন করছেন, এসিলেন বা সাব রেজিস্ট্রার এটা ধরছে, এখন তারা কিভাবে আদালতে পাঠাবে। তো ওখানে গিয়ে বলতেছে যে সরাসরি তো তারা আপনাকে জেলে পাঠাবে না, প্রথমেই তারা কি করবে, আপনাকে অভিযুক্তকে একটা নোটিশ দিবে 15 দিনের, যে আপনি যে দলিলটা নিয়ে আসছেন এটা জাল দলিল, অবৈধ দলিল মনে হচ্ছে, আপনি যদি কিছু বলতে চান আপনার পক্ষে, তাইলে এই 15 দিন আপনাকে সময় দিবে, 15 দিনের মধ্যে আপনি আপনার ডিফেন্স তৈরি করবেন। এখন ওইখানে আপনি যা কিছু জবাব দাখিল করলেন, যদি এসিলেন বলেন, সাব রেজিস্ট্রার বলেন বা রাজস্ব অফিসার বলেন, তারা যদি আপনার বক্তব্যে সন্তুষ্ট হয় তাহলে তো শেষ ঝামেলা। আর যদি সন্তুষ্ট না হয়, তাদের যদি মনে হয় যে না এটা একটা প্রতারণা বা এটা একটা প্রতারিত জিনিস, সেক্ষেত্রে তারা হয় মোবাইল কোর্টের মাধ্যমে আপনাকে শাস্তি দিয়ে দিতে পারবে, অথবা তারা ওই ফৌজদারি আদালতে আপনারে পাঠাবে, দুইটার একটা করবে। তাহলে যদি আমরা জাল দলিল কোথাও উপস্থাপন করি, আপনি এই অধিকারটা জেনে রাখবেন যে সাথে সাথে এই সিলিন্ডার এই ক্ষমতা নাই, বিধি মোতাবেক আপনারা কি করবে, জরিমানা করবে, জেল জরিমানা করবে। আপনারা সময় দিতে হবে 15 দিন, যাতে আপনি ওই বিষয়ে নিজের বক্তব্য পেশ করতে পারেন। ওই বক্তব্য পেশ করার পরে যদি মনে হয় যে না এখানে সমস্যা আছে, তখন তারা আপনাকে শাস্তি দিতে পারে বা ফৌজদারি আদালতে পাঠাইতে পারে। কিন্তু দেখবেন যে এই বিধি অনেকেই জানে না, ওই কারণে এই সিলেন সাহেব কি করেন, নিজের ক্ষমতা দেখায় আপনারে সাথে সাথে জরিমানা করেন, সাথে সাথে এটা করেন। তো এই বিধি মোতাবেক উনি আপনাকে 15 দিনের অবশ্যই অবশ্যই একটা সময় দিতে হবে। এখন আসি তারপরে বিধি 5-এ যেটা বলতেছে যে অবৈধ দখল প্রতিরোধের ক্ষেত্রে, যেমন কেউ আপনাকে হুমকি দিল যে জমি আমি পাবো, জমি ছেড়ে দেন, যেটা আমরা জানি যে হুমকি ধমকি দেয় সবাই যেটা বলে। তো এটার ক্ষেত্রে বলতেছে যে আপনি কি করবেন, জেলা প্রশাসকের কার্যালয়ে ওই যে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে তার কাছে নির্ধারিত ফর্ম দেওয়া আছে, ওই ফর্ম মোতাবেক আবেদন করবেন। আবেদনের পরে আপনার কাছে যা দলিলপত্র আছে সেগুলো আপনি উপস্থাপন করবেন। তো উনি আপনার ওই উপস্থাপিত দলিলপত্র দেখে যদি যথেষ্ট মনে হয় যে না ঠিক আছে, তাহলে অপর পক্ষকে নোটিশ পাঠাবেন। নোটিশ বলবো মানে আমরা অপর পক্ষকে উনি একটা নির্দেশ দিয়ে দিবেন যে এইরকম আপনি হুমকি ধমকি দিবেন না, এই তারিখে আপনি আসে উপস্থিত হন। অথবা চাইলে উনি কি করতে পারেন, তদন্ত করাইতে পারেন যদি প্রয়োজন পড়ে। নর্মালি দেখবেন যে পুলিশের মাধ্যমে একটা তদন্ত চাইলেও করাইতে পারে। এটার উপর ভিত্তি করে উনি কি করবেন, সিদ্ধান্তটা দিবেন। মানে যদি দলিলপত্র সবকিছু মোতাবেক দখল আপনার থাকে, উনি অযথা হুমকি দেন, তাইলে ওনারে কি করবেন, আদেশ দিবেন যে আপনি হুমকি সমকি দিবেন না, জমি পাইলে দেওয়ানি আদালতে মামলা করেন। আর এই মামলাটা 45 দিনের মধ্যে নিষ্পত্তি হবে, মানে কর্মদিবস, মোটামুটি 2 থেকে 2.5 মাস ধরতে পারেন। তাহলে কেউ যদি আপনারে হুমকি দেয়, নিয়ম হচ্ছে আপনি কি করবেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করবেন। এখন ওই ব্যক্তি হুমকি দেওয়া বন্ধ করার জন্য কিন্তু যদি আদেশ পাওয়ার পরেও যদি কি করে, যদি বন্ধ না করে বারবার হুমকি দেয়, তাহলে আমরা ফৌজদারি কার্যবিধির 107 ধারা মোতাবেক তাইলে কি করতে পারবে, ওই আদালত তারে গ্রেফতার করতে পারবে, ওই ব্যক্তিকে গ্রেফতার করে জেলে পাঠাইতে পারবে। এটা হচ্ছে হুমকির বিরুদ্ধে প্রক্রিয়া। এখন আসি যে আপনারা হুমকি দিয়ে আপনারা কি করলো, বেদখলই করে ফেললো। তো বেদখল রিলেটেড আমরা আগে জানতাম 2 মাসের মধ্যেও আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করতে পারবেন, তবে এখানে কোনো সময়সীমা নাই। এই আইনের অধীনে মামলা করতে, যেহেতু এটা একটা ফৌজদারি আইন, এখানে কোনো সময়সীমা দেয়া নাই। তো এখানে বলতেছে যে আমরা আবেদনটা ওই যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবরই করব, যাবতীয় দলিলপত্র যা কিছু আছে সবকিছু দিয়ে আবেদনটা আমরা করব। করার পরে উনি সন্তুষ্ট হইলে ওই ব্যক্তি, যে ব্যক্তি আপনাকে বেদখল করছে, তাকে একটা নোটিশ পাঠাবেন 15 দিনের মধ্যে, যাতে উনি আদালতে এসে উপস্থিত হন। আর পাশাপাশি একজন তদন্ত কর্মকর্তা, সেটা পুলিশ হোক, এসিল্যান্ড হোক, অন্য কোনো কর্মকর্তা হোক, তাকে দিয়ে পৃথক একটা তদন্ত করাবেন যে আসলে ঘটনাটা কি, কার জমি ছিল, কে কাকে কিভাবে কি করছে, এইরকম একটা তদন্তের জন্য আদেশ দিবেন। তো যদি 15 দিনে তদন্ত শেষ না হয়, আরো 15 দিন সময় বাড়ায় দিবেন। এবং এর পরবর্তীতে উভয় জিনিস যখন উপস্থিত হবে, সেক্ষেত্রে এসিলেন যদি শিওর হয় যে আপনি দখলে ছিলেন, আপনারা বেদখল করা হয়েছে, তাহলে কি করবে, আপনাকে দখল হস্তান্তরের আদেশ দিবে। মানে যিনি বেদখল করছে তাকে বলবে যে আপনি আগামী 15 দিনের মধ্যে তার দখলটা তারে আপনি বুঝায় দিবেন, আপনার যা কিছু আছে তা আপনি নিয়ে যাবেন।
এখন যদি ওই 15 দিনে যদি ব্যক্তি আপনাকে দখলটা না দেয়, তারপরে বিধির সাথে বলতেছে যে দখল পুনরুদ্ধারের আদেশ বাস্তবায়ন যদি 15 দিনে না হয়, মানে যিনি দখল করছেন উনি যদি না ছাড়ে, তখন এই সিলেন সাহেব কি করতে পারবেন, ওই যে পুলিশ সহ যেভাবে আদালত কর্তৃক দখল বুঝায় দেওয়া হয় ওই রকম আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে জমি দখল করে পৃথক করে সীমানা পাচার লাগিয়ে সবকিছু ব্যবস্থা করে দিতে পারবেন। এটার জন্য আপনাকে খরচাপাতি দিতে হবে, যা খরচাপাতি হয়। তো এই 7টা বিধি হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা ছাড়া আর কিছু কিন্তু নাই। তো এখন আসি আমরা আর যে ছোট 2টা আইন আছে, যেগুলো অনেক ছোট ছোট, সেগুলো একটু আমরা দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে, এটার মধ্যে অতটা জটিল কিন্তু কিছু নাই, কয়েকটা শব্দ আছে। বাকি জিনিসগুলা শুধু ওই যে পরিচিতি, নানা প্রকার জিনিস। একটা হচ্ছে ভূমি উন্নয়ন কর আইন 2023। তো এই আইনের মধ্যে একটা জিনিস আছে, আগে যেটা হইতো যে 3 বছরের অধিক বকেয়া খাজনা আইনগতভাবে সরকার আপনাকে নোটিশ করে আদায় করতে পারতো না। এটা নিয়ম ছিল, যেটাকে আমরা বলি যে তামাদিতে বারিত হয়ে যাওয়া। এখন এই 2023 সালে আইন আনে সরকার, বলতেছে যে না, সরকারি পাওনা কোনোদিন বাতিল হবে না। তার মানে সরকার 50 বছরের পুরাতন খাজনাও আদায় করতে পারবে। আর আগে নিয়ম ছিল 3 বছরের অধিক খাজনা সরকার কি করতে পারবে না, আইনগতভাবে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে না। করলেও শুধু ওই 3 বছরে যত টাকা খাজনা হয় সেটার জন্যই করতে পারবে। বাকি টাকা, তো বাকি টাকা নিয়ম ছিল যে যেই তহসিলদার ছিল, যেহেতু তার অবহেলায় মামলা দায়ের হয় নাই, তাকে ব্যক্তিগত ক্যাপাসিটিতে পরিশোধ করতে হইতো। এরপরে হচ্ছে জমির যে খাজনাটা, এটা আগে আমরা বাংলা বছর হিসাবে দিতাম। আমরা জানি 1লা বৈশাখ থেকে 30শে যে চৈত্র পর্যন্ত আমাদের সময়সীমা ছিল। এইটাকে এখন তারা যেটা করেছে যে অর্থ বছর, ইংরেজি অর্থ বছর নিয়েছে, মানে 1লা জুলাই থেকে পরবর্তী বছরের 30শে জুন পর্যন্ত আপনি সুদ ছাড়া পরিশোধ করতে পারবেন, মানে অর্থ বছর অনুযায়ী আদায় হবে। আর 30শে জুন যখনই ক্রস করবে তখনই সুদ প্রযোজ্য হবে। আপনি চাইলে কি করতে পারবেন, 3 বছরের অগ্রিম খাজনাও প্রদান করতে পারবেন যদি অনলাইনে সিস্টেমটা থাকে। যদি আপনার বকেয়া খাজনা হয় প্রতি বছরের জন্য 6.25%, তবে এই সুদটা হবে চক্রবৃদ্ধি হারে। চক্রবৃদ্ধি হারে বলতে, যেমন ধরেন যে আপনার 3 বছরের বাকি আছে, ধরলাম আপনার 100 টাকা খাজনা বাকি, তাহলে রানিং বছরের জন্য আপনি 100 টাকা দিলেন, আপনার বাকি হইল কত, 3 বছর। তাহলে এই ক্ষেত্রে নিয়ম হইল, এই যে 100 টাকার যদি আমরা 6.2% নেই, মানে 6 টাকা 25 পয়সা আসতেছে, তাহলে প্রথম বছরের জন্য 6 টাকা 25 পয়সা থাকলো, দ্বিতীয় বছর যেটা বাকি এটার সাথে 2 গুণন হবে, তার মানে 12 টাকা 50 পয়সা। তৃতীয় বছরের জন্য এটার সাথে 3 গুণন হবে, তার মানে 18 টাকা 75 পয়সা। টোটালটা এখন হিসাব করলে যেটা হয়, তো মূলত চক্রবৃদ্ধি হারে আপনার উপর সুদ আরোপিত হবে প্রতি বছরে। আর 25 বিঘা পর্যন্ত যে আমাদের কৃষি জমি, মানে 8.25 একর সরকারি জমি হয় 33 বিঘায়। তো এই জন্য কি হবে, এটার কোনো খাজনা নাই, জাস্ট আপনি প্রতি বছর 10 টাকা খাজনা মওকুফ দাখিলা সংগ্রহ করতে হবে। আর একটা নিয়ম হচ্ছে, প্রতিটা মৌজায় আপনার শুধুমাত্র একটাই খতিয়ান থাকবে, একের অধিক খতিয়ানগুলা ধীরে ধীরে যেহেতু অনলাইন হচ্ছে অটোমেটিক একটাতে চলে আসবে। এরপরে চলে আসি আমরা ভূমি সংস্কার আইন। তো এটাও নতুন আইন না, এটা আমাদের একটা ল্যান্ড রিফর্ম অর্ডিন্যান্স বলে একটা অর্ডিন্যান্স ছিল, 1984 সালে এরশাদ সরকার করেছিল। তো ওই আইনটা ইংরেজিতে ছিল, এটা জাস্ট বাংলাতে আর 2টা সংশোধনী আনা হয়েছে। তো ওই যে প্রতিটা পরিবার 63-60 বিঘা পর্যন্তই কৃষি জমি অর্জন করতে পারবে, এর বেশি কিন্তু না। তাহলে একটা পরিবার ম্যাক্সিমাম কৃষি জমি অর্জন করতে পারবে 60 বিঘা, এখানে 33 শতকের কিন্তু বিঘা, এর বেশি যেটা অর্জিত হবে এটা সরকার চাইলে খাস করে নিতে পারবে। তবে এখানে ব্যতিক্রম হচ্ছে, যদি উইল সূত্রে পায়, ওসিয়ত সূত্রে পায় বা উত্তরাধিকারী হিসাবে পাইলে সরকার আপনার ক্ষতিপূরণ দিয়ে বাকি জমিটা সরকার খাস করে নিতে পারবে। তাহলে বাংলাদেশে একটা পরিবার সর্বোচ্চ 60 বিঘা পর্যন্ত কৃষি জমির মালিক হইতে পারে। এখন এইখানে আপনি বুঝলেন যে পরিবার বলতে কাকে বোঝায়। তো এইটা ডেফিনেশনে দেওয়া আছে। পরিবার বলতে ধরেন যে স্বামী স্ত্রী 2জন, তাদের যে ছেলে মেয়ে আছে তারা, এবং যেই ছেলে বিয়ে হয়েছে যদি একই সাথে থাকে ওই ছেলের বউ, ওই ছেলের ছেলে মেয়ে, এটা ছাড়া মেয়েরা যারা অবিবাহিত আছে তারা একই পরিবারের অন্তর্ভুক্ত। তবে কোনো ছেলে যদি বিয়ে শাদী করে পৃথক যদি থাকে বাবা মা থেকে, তাহলে সেটা ভিন্ন জিনিস। তার মানে শুধু পরিবার বলতে আমরা কি করতে হবে, আইনে যেটা বলছে সেটাই বুঝতে হবে।
এরপরে আসি বেনামি হস্তান্তর নিষিদ্ধ। এইটা আপনি অন্যভাবে বুঝতে পারেন যে দলিলে যার নাম, জমির মালিক হচ্ছেন উনি। ধরেন যে টাকা পয়সা আপনি দিয়েছেন, আপনার বাবার নামে জমি কিনছেন। এখন ওই জমি আপনি এককভাবে দাবি করতে পারবেন না, আপনার বাবা যা খুশি তা করবে। বা আপনি টাকা পয়সা দিয়েছেন, করিমের নামে জমি কিনছেন, আইন ধরে নিবে জমিটা হচ্ছে করিমেরই, আপনি টাকা দিয়েছেন, এটা আইনের কাছে কোনো দাম নাই। কারণ পূর্বে এইরকম কি হইতো, বেনামি ট্রানজাকশন হইতো, নানা প্রকার অপরাধ করার জন্য মানুষ নিজের নামে জমি কিনতো না, বাড়ির চাকর বা করা আশেপাশে শ্বশুরের নামে, এর নামে, ওর নামে ক্রয় করতো, পরবর্তীতে নিজে যখন দরকার পড়তো টান মারতো। তো এই বেনামি হস্তান্তর কিন্তু নিষিদ্ধ। তো এই রিলেটেড জাস্ট একটা ঘটনা যদি বলি, তাহলে হয়তো এই জিনিসটা আরো ভালো করে বুঝবেন, এবং সবাই এই চিন্তাটা করবেন, যদি আপনি টাকা পয়সা দেন, আপনি যদি জমি কিনেন, দলিলে অবশ্যই আপনার নাম থাকতে হবে। বাবার নাম থাকুক, মায়ের নাম থাকুক, ওগুলো আপনি জীবনেও পাবেন না। যেমন এই যারা এই বিশেষত প্রবাসে থাকে, দেখবেন যে যারা অনেক দিন পরে বাসায় যায়, টাকা পয়সা দেয়, জায়গাগুলা জমিগুলা সব বাবার নামেই ক্রয় করে। এখন পরবর্তীতে দেখা যায় যে যখন বড় হয়, ভাইরা পৃথক হয়, এখন টাকা দিছে ওই ভাই, কিন্তু যেহেতু বাবার নামে সম্পত্তি, তো বাবা মারা গেলে সব ভাই ভাগ পাবে, বোনেরা ভাগ পাবে, কিছুই করার নাই। এখন এ যতই বলুক যে টাকা পয়সা তো আমি দিছি, বোন কেন পাবে, ও কেন পাবে, কোনো লাভ নাই। তো এই জন্য বলতেছে যে দলিলে যার নাম, উনি সম্পত্তির মালিক, টাকা পয়সা কে দিল ওইটা আইনের দেখার বিষয় না, আইন ধরে নিবে আপনি উনার উপকারার্থে টাকাটা দিছেন। যেমন ধরেন যে 10 বছরের বাচ্চার নামে জমি ক্রয় করা হয়, তো আইন ধরে নেয় আপনি তারে গিফট করতেছেন। এইরকম হচ্ছে কথাবার্তা। এখন আসি বাস্তুভিটা। বাস্তুভিটা বলতে বোঝায় যে আপনার বসত বাড়ি। গ্রামাঞ্চলে কৃষকের যে বাড়িঘর আছে, 33% পর্যন্ত বাড়িঘরকে নিলাম করা যায় না, ব্যাংকের কাছে বন্ধক রাখা যায় না। গ্রামাঞ্চলের যে কৃষি জমি আছে, কৃষকের যে বাড়িঘর আছে, 33% জায়গার উপর লোন দিলেও লাভ নাই, ব্যাংক ঠকবে। কোনো আদালত সেটা কোনো কারণে ডিক্রি করে উচ্ছেদ করতে পারবে না, তবে সরকার চাইলে আপনারে কি করতে পারবে, অধিগ্রহণ করতে পারবে ক্ষতিপূরণ দিয়ে। তাইলে এই আইন থাকার কারণে কি হয়, আপনি যারে তারে লোন দিতে পারবেন না। ওই জন্যই তো সরকার দেখবেন যে ব্যাংকগুলো গরিবরে লোন দেয় না, কি জন্য? কারণ তার বসত ভিটা তারা নিলাম করতে পারবে না, কিছু করার নাই। এরপরে ওই যে সরকারি খাস জমি যেগুলো আছে, আপনার যদি বাড়িঘর না থাকে, আপনি যদি কি হন, আপনি যদি ভূমিহীন হন, পূর্বে এখানে 5 কাঠা দেওয়ার বিধান ছিল, তো এখন এটাকে কমিয়ে নতুন আইনে 5% নিয়ে আসা হয়েছে। আর বাংলাদেশে একটা নিয়ম হয়েছে যে কৃষি জমি আপনি নিজে চাষ করবেন, অথবা আপনি অন্যকে বর্গা চাষ করাবেন, এর বাইরে অন্য কেউ কৃষি জমি চাষ করবে না। নর্মালি দেখেন যে বলতেছে যে 15 বিঘা পর্যন্ত কৃষি জমি আদি বা ভাগ চাষ করা যাবে। যেমন ধরেন যে আপনার জমি আছে, এখন আপনি চাষাবাদ করেন না, আপনি আরেকজন ব্যক্তিকে দিলেন, উনি চাষাবাদ করবে। তো ওইটার মধ্যে ফসলটা 3 ভাগ হবে, 1 ভাগ হচ্ছে ফসলের উৎপাদন খরচ, 1 ভাগ আপনি পাবেন, 1 ভাগ হচ্ছে যিনি আবাদ করলো উনি পাবে। তবে বর্তমান বাস্তবতায় আপনাদের অঞ্চলে কেমন চলে জানি না, আমাদের ওইদিকে যেটা হয় যে আদি ভাগ চাষ ওই রকম চলে না, চলে কিরকম, যেমন ধরেন যে আমার 1 বিঘা জমি আছে, আপনাকে আমি 1 বছরের জন্য দিয়ে দিলাম, মানে দুইটা আবাদ হয়, দিয়ে দিলাম, হিসাব করে ধরলাম যে 10-10 20 হাজার টাকা, যে আমাকে 20 হাজার দিবেন, জমিতে কি করার দরকার আপনি করেন, আবাদ করেন, খালি রাখেন, যাই কিছু করার করেন, আমি ধারদারি না, বছর যাবে আমাকে 20 হাজার দিবেন। এখন আপনি লাভ করলেও আপনার, লস করলেও আপনার, আবাদ না করলেও আপনার। কিন্তু আমাদের আইন বলে যে না, আপনি কি করবেন, আপনি যে দিচ্ছেন ওই ফসলের 3 ভাগের 1 ভাগ পর্যন্ত পাবেন, আপনি চুক্তি করে তাকে দিতে হবে। আর এই যে আদি বা ভাগ চাষের চুক্তি, এটা ম্যাক্সিমাম 5 বছর পর্যন্ত চলতে পারবে। এরপরে যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে এই আইনের বিধান যদি লঙ্ঘন করে, তাইলে 1 লাখ টাকা জরিমানা এবং সাথে 1 মাস পর্যন্ত কারাবাসও হইতে পারে। পূর্বে জরিমানাটা কম ছিল, এটা একটু বাড়ানো হয়েছে, অথবা উভয়টাই হইতে পারে। তো মূলত এই তিনটাই হচ্ছে আমাদের, যদি আমরা বলি আমাদের বর্তমানে যে আইনগুলা, সেইটা, এর চাইতে অন্য কিছুই নাই। আর বিভিন্ন ফর্মগুলা দেওয়া আছে, ওইটা আপনাদের গ্রুপে যেটা আমরা দিলাম, ওইটা নিচের দিকে দেখবেন যে আছে, কিভাবে মামলা দায়ের করতে হয়, কিভাবে মামলার আবেদন করতে হয়, সেগুলা কিন্তু সেখানে দেওয়া আছে। তো অসংখ্য ধন্যবাদ, যদি প্রশ্ন থাকে বলতে পারেন। জি। ভাই আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। জি, যে কোনো একজন বলেন।
স্যার, আমি বলছি সোহাগ তালুকদার। একটু জোরে বলেন, সাউন্ডটা আসতেছে না। স্যার, আমি সোহাগ তালুকদার বলছি। জি বলেন। স্যার, এই যে আগের যে পুরাতন দলিল আছে ওই দলিলে বিনামি শব্দ লেখা আছে, যেমন লেখা আছে যে আয়শা বেগম থেকে বিনামিতে মালিক হচ্ছে ফজলে করিম তালুকদার। তাহার কাছ থেকে অত অত নাম্বার দলিল মূলে মালিক হচ্ছে মকবুল হোসেন বা ইত্যাদি। জি বলেন, আপনার প্রশ্নটা কি? স্যার, এই বিনামিটা আসলে কি? আসলে দেখেন, আমরা যেটা বললাম না, বাংলাদেশে আঞ্চলিকতার কারণে পুরাতন দলিলে অনেক কিছু লেখা থাকে যেগুলোর আইনগত কোনো তো দাম নাই, বুঝছেন কিনা। যেমন ধরেন যে কি আমরা যেমন বর্তমানে লিখি কি, কিছু লেখা শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম লিখি, কোথাও কেউ লিখে যে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করলাম, বুঝছেন কিনা। তারপরে আবার কিছু দলিলে পাবেন যে কস্যজ উজ্জমা, মানে এগুলা হচ্ছে কি ওই আমাদের এই অঞ্চলে আগের আজ থেকে 50 60 100 বছর আগরে যে কোনো একটা পত্র লেখার যে কিছু মানে ধারাবাহিকতা, এইটাই, এর চাইতে অন্য কিছু না, বুঝছেন কিনা। তারপরেও আপনি আচ্ছা স্যার, দলিলটা আরেকটা দিয়েন প্রশ্ন। কোন অঞ্চলের দলিল, ওই হিসাব মতো একদম পারফেক্ট বলা যাবে, ঠিক আছে কিনা। আচ্ছা, ঠিক আছে স্যার, আমি দেবো। স্যার, জি কবির ভাই বলেন, একটু আরেকটা প্রশ্ন। জোরে বলতে হবে, বলেন। জি হুমায়ুন কবির বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। জি বলেন। ভাই, নিলামের কাগজ যদি হারা যায় ওটা আমরা কি করতে পারি? দেখেন, নর্মালি যে নিয়ম আছে কি, নিলামের কাগজগুলা যদি আপনার নিলামের যে উনিশশো সার্টিফিকেট, ছাপ্পান্ন সালের আমার কাগজ আর কি। ওইটা আপনি নর্মালি একটা কথা বলি কি, যে নিলাম সার্টিফিকেট গুলা জি জি নর্মালি যেটা হয়, যদি আপনার নিলামটা ওই যে রাজস্ব অফিসার মানে বর্তমানে এসিলেন্ট কর্তৃক যদি নিলাম হয়, এটার জি জি মধ্যেও জি একটা নিয়ম আছে, যে আইনের মধ্যে নিয়ম ছিল যে ওইটা সাব রেজিস্ট্রারের কাছে এক কপি পাঠানো, সাব রেজিস্ট্রার 1 নম্বর বইয়ে রেজিস্ট্রেশন করে রাখবে। এখন আপনার জি যত সালে নিলাম হয়েছে ওই সালটা দিয়ে আপনি ওই সাব রেজিস্ট্রেশন অফিসের 1 নম্বর বইটা তল্লাশি দেন। ওই নিলাম সার্টিফিকেটের জন্য পৃথক একটা তাদের বই থাকে, বুঝছেন কিনা, ওই বইয়ের সূচিপত্র দেখেন, জি জি যদি পাঠায় পাবেন। ওই সাব রেজিস্ট্রারের জি কাছে এটা পাঠানোর আমাদের যে রেজিস্ট্রেশন আইনের 89 ধারা আছে, ওইখানে বলা আছে যে প্রতিটা নিলাম সার্টিফিকেট, আইনে কিছু যাই কিছু বলা থাকুক, এটা সাব রেজিস্ট্রেশন অফিসে আসলে সাব রেজিস্ট্রারের দায়িত্ব হচ্ছে 1 নম্বর বইয়ে এন্ট্রি করে রাখা। জি। ভাই, আর একটা প্রশ্ন, যে আগে তো 100 টাকা কম মূল্যের হলে রেজিস্ট্রি করা লাগতো না দলিল, কিন্তু এটা সে রেজিস্ট্রি করা লাগতো অনেক না, আগেই না বাতিল লিখিত হয়েছে। করা লাগতো না। আপনার দলিল কত সালের? দলিলটা হচ্ছে 1954-তে। এখন আপনার সমস্যাটা কি? মানে আমরা 1954-তে কিনা এসে রেকর্ড আমাদের হয়েছে, কিন্তু আমাদের আসলে দলিলটা নাই, আমরা পাচ্ছি না। আমার বাবা কিনছিল, এখন পাচ্ছি না। না, ওই তো নর্মালি হয়তো কি, ওইটা ওই জন্য এখন বাতিলও করা হয়েছে। আগে মানুষ এরকম সুযোগ নিত, বুঝছেন কিনা, জমির দাম কম জি ছিল জি তো। তো তখন দেখাইতো জি জি যে জমি আমার 100 টাকার কম মূল্যের, ওই জন্য রেজিস্ট্রেশন করাই নাই। এখন যেহেতু আপনাদের এসে রেকর্ড তো হয়ে গেছে, তো আপনার তো আর জি জি। টেনশনের কি আছে, ওই রেকর্ডীয় সূত্রে আপনি বিক্রি ও, করতে পারবেন ওরা তো। বলতেছে যে আমরা সিএস এর মালিক, আমাদের জমি, এটা তোমরা কোথায় পাইলে? আমি একটা কথা বলি, ওই জন্যই তো ওদেরকে বলতে হবে, ওনারা যদি সিএস রেকর্ডীয় মালিক হইতো তাহলে এত বছর পরে জি তো আর জি আসতো না, কথাটা বুঝেন। যখন জি এসে জি। রেকর্ড হইছে তো তখন তারা আজ পর্যন্ত তো মামলাও করে নাই। তাদের বললাম যে এবং তোমরা আমাদের নামে আরএস রেকর্ড হয়েছে। ওইটাই তো বলতেছি, যে ওনারা যে বলতেছে ওনারা সিএস রেকর্ডীয় মালিক, বলে এস এ জি রেকর্ডটা কি সরকারকে গোপন করে শুধু আমার বাবাকে দিছে, ওইটা তো সব জায়গায় ছিল, তাই না। জি আপনারা জি যদি জি মালিক হইতেন তো আপনারা ওইটা কেন মামলা করেন নাই? আর আর ওনারা তো আইনগতভাবে এখন মামলা করে পাবেও না, তাই না। তো যতই স্থানীয়ভাবে কথা বলুক, আজকে যেমন আপনি দলিল কাকে বলে শিখলেন, তাই না। তো আপনি তো জি জি দলিল সূত্রে মালিক, ওই খতিয়ানটাও জি তো একটা দলিল, তাই না, দখল আপনার কাছে জি আছে। জি তো আপনি তো দলিল তো জি। আপনার আছে, আপনি কেন বলবেন যে আপনার দলিল নাই, বুঝছেন কিনা। এইটা হচ্ছে আইনের ঠিক মাইর আছে। মাইর পেজ, বুঝছেন। এই আইনটা বের করবেন। দলিল মানেই প্রমাণ, এবং প্রমাণটাই আমার হলো আইসে খতিয়ান। হ্যাঁ, ওইটাই হচ্ছে কথা, জি বলে জি আগে তো আমরা বুঝতাম দলিল মানে শুধু ওই সাব রেজিস্ট্রার অফিসের সেই দলিল। জি 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 এখন জি জি। সরকার আইন করছে যে দলিল মানে খতিয়ানো দলিল, কথাটা বুঝেন।
জি জি জি। তো আপনার এসএ রেকর্ডে আপনার দলিল হইছে, আপনার নামে দখলে আছে, সবকিছু আছে, তারা যদি জমি পাইতো লিগালি, তারা সেই রেকর্ড বাতিলের মামলা করতো, দখল উদ্ধারের মামলা করতো, তারা তো করে নাই। তো আজকে তো কিন্তু আসে ওরা এই একটু কারণে। শক্তিশালী তো, মানে গায়ের জোরে দখল করতে চায়, মূর্খ মানুষ, ওদের সাথে তো আসলে পারা যায় না, না। কিছুই না, ওই তো আপনার প্রতিকার দুইটাই, একটা হচ্ছে ঘোষণামূলক মামলা করবেন, সাথে ইনজাংশন বা হুমকি ধমকি দিলে এই যে এই আইনের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে মামলা করবেন যে আপনাকে উচ্ছেদের হুমকি ধমকি দিচ্ছে, প্রতিকার তো আছে, বুঝছেন কিনা? আচ্ছা ভাই, ধন্যবাদ, ভালো হুম। লাগলো। ভাই জি ভাই বলেন। আসসালামু আলাইকুম। বলেন, যে কোনো ভাই একজন বলেন, জি। আমার আমার একটা ভাই ওই খতিয়ানে আর এস দাগে জি। 27 শতক জমি ঠিক আছে, বিএস দাগও 27 শতক জমি ঠিক আছে, জি। কিন্তু বিএস নকশায় দুটো দাগ হওয়ার কারণে আমার এই 26 শতক বিএস এ হয়ে গেছে, মানে 1 শতক কম আসছে বিএস রেকর্ডে। জি। এখন আমি প্যান্টাগ্রাফ করে দেখছি যে ওই জায়গাটা কোথায় গেছে, আমার পাশের যে দাগ আছে বা জি। অন্য মালিক ওনার ভিতরে ঢুকে গেছে ওই জমিটা। জি। এখন স্থানীয়ভাবে বিচার সালিস হওয়ার পরে উনি বলতেছে যে আমি বিএসএ যে এই আরএসটা আমি মানবো না, আমি বিএসএ মানবো। কিন্তু বিএসএ হচ্ছে আমার নকশা থেকে 1 শতক জমি ওনার অন্তর্ভুক্ত হয়ে গেছে। এখন এটার জন্য আমি নতুন ভূমি প্রতিকার এনে কি প্রতিকার পেতে না, পারি? কথাটা আগে বুঝেন, আপনার কি খতিয়ানে 26 আসছে নাকি? খতিয়ানে 26 আসছে বিএস রেকর্ডে। না, না, আগে ওয়ান বাই ওয়ান আপনার, ধরেন যে আপনার দলিলে 27 শতক আপনার জমি, কথার কথা। জি, আপনার যে নতুন দুইটা দাগ হয়ে রেকর্ডে 26 শতক রেকর্ড আছে, 1 শতক আপনার নামে হয় নাই, পার্শ্ববর্তী মালিকের নামে হয়েছে, তাই তো? ওটা রেকর্ড না ভাই, নকশাতে হয়েছে, যে রেকর্ড ঠিক আছে। ভাই, রেকর্ডই তো নকশা বলে, নকশা থেকেই তো রেকর্ডটা হয়, এটাই তো। তাইলে এতদিন ক্লাস করে আমার লাভটা কি হইলো আপনাদের, কথাটা জি জি বুঝেন। জি মানে নকশার পরেই তো খতিয়ানটা হয় নাকি, কথাটা জি বুঝেন। জি জি এখন আপনার জি বাস্তব দখলে কতটুকু আছে? আমার বাস্তব দখলে পুরো জমি আছে, তা মানে কোনো আপনার নকশাই নেই। কতদিন হয়েছে বিএস রেকর্ডটা গেজেট হওয়ার? এটা হয়েছে যে প্রায় 20-25 বছর হয়েছে। তাইলে আপনি না মানলে আর তার সাথে এত কিছু করার দরকার নাই, তো একটা ঘোষণামূলক মামলা করেন ওই 1 শতক দাবি করে, বুঝছেন কিনা, যে তার ওই খতিয়ানের আপনি 100, আপনি তো যেহেতু প্যান্টাগ্রাফ করছেন, আপনি জানেন আপনার কাছে অলরেডি আছে, ঠিক আছে না? জি তো ওই জি একটা আপনি ঘোষণামূলক মামলা করেন ওই এসিল্যান্ডকে সবিবাদী করে। এটা অন্য কোনোভাবে সমাধানযোগ্য না, এটা মামলা করা ছাড়া অন্য কোনোভাবে সম্ভব না, বুঝছেন কিনা? এটা কিন্তু ওনার খতিয়ানে নাই, কিন্তু ওনার দাগে নকশাতে ঢুকে গেছে জমিটা, না, আমার না। জায়গাটা। হ্যাঁ, এখন তাইলে আরো একটু ভেজাল তো, তাইলে ওই দাগটার মধ্যে ওনার রেকর্ডে আসে নাই? না, ওনার ওনার রেকর্ড আছে, ওনার রেকর্ড বাড়তি আসছে আর কি, উনি পাবে 26 শতক, ওনার নামে 26 শতক হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, তো বাকি আপনি তাইলে এখন ভূমি অফিসাকে যোগাযোগ করেন। তাহলে ওই 1 শতক কি কোনো খতিয়ানে তারা দেয় নাই? না, কোনো খতিয়ানে দেয় নাই। তো তাইলে ওটা আপনি খতিয়ানে দিছে, নকশায় দেয় নাই। না, 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 আপনি বুঝেন না কথাটা। কথা, আপনার কথা মতো ধরেন যে দুইটা দাগ হয়েছে আপনার জমির, এখন পার্শ্ববর্তী দাগে গেছে, এখন আমার কথা হলো পার্শ্ববর্তী দাগে আপনার কথা মতো তার তার দাগের ভিতরে তো ঢুকছে, কিন্তু ওই দাগে তার যতটুকু মালিক ততটুকুই তারে খতিয়ান দিছে, ঠিক আছে না নাই? দিছে। জি কিন্তু জি জি ওই ওই দাগে জমি একটু বেশি গেছে আপনার কথা মতো। জমি, জি জি এখন আপনি কি ভূমি অফিসে একটু খোঁজ নিচ্ছেন বাস্তবে, মানে মুখের কথা বাদ দেন, অফিসিয়ালি আপনি কি ওই যে তাদের সাবেক দাগ বর্তমান দাগের লিস্ট থাকে, বুঝছেন কিনা, ওই লিস্ট কি আপনি জি জি। দেখছেন যে ওই দাগে কি জমি 1 শতক কি অবস্থা, ওইটা কি মানে খোঁজ নিছেন কিনা? ওটা খোঁজ নিছি ভাই, ওটা বাড়তি আছে আমার জমি। না, এখন তাইলে আপনি ওই তো এসিল্যান্ড অফিসে, তাইলে আমরা যেটা বললাম ওই যে আমরা পড়াইছি সম্ভবত আপনারে, সার্ভে এবং সেটেলমেন্ট ম্যানুয়ালের 538 অনুযায়ী নকশার করণিক ভুল সংশোধনের আবেদন করেন, বুঝছেন কিনা? এটা এসিল্যান্ড অফিসে করলে হবে। হ্যাঁ, এসিল্যান্ডের কাছে আপনি করেন, এসিল্যান্ড তখন ওইটাই আর কাছে পাঠাবে, সেটেলমেন্টের অফিসের কাছে পাঠাবে, তারা যাচাই করে দেখবে, তখন তাইলে আপনারটা সমাধান হবে। এই একটা আপনার মানে আদালতে যাওয়া ছাড়া এটা আপনার একটা উপায় আছে। আর আদালতে উনার নামে যেহেতু রেকর্ড হয় নাই, তাইলে আদালতে মামলা করে তো লাভ পাবেন না আপনি, কারণ উনার নামে জি, তো হয়ই নাই। তো মামলা করলে হয় তো নাই। আদালত বলবে যে কজ অফ অ্যাকশনই নাই, তো লাভটা কি? তো এইটা হচ্ছে আপনার ওই সার্ভে এবং সেটেলমেন্ট ম্যানুয়াল, সম্ভবত আমরা ভিডিওটা পড়াইছি, দেখে নিবেন। ওইটার হুম। ওই ইংরেজিতে একটা দেওয়া আছে, যেই এই 338 সম্ভবত, ওই ধারা অনুযায়ী আপনি আবেদন করেন নকশার করণিক ভুল সংশোধনের জন্য। আচ্ছা আচ্ছা ভাই, আরেকটা, এখন যে আমরা ভূমি প্রতিকার আইনে পাইছি, ফর্ম দিয়ে আমরা সরাসরি কোনো অ্যাডভোকেট নিয়োগ করতে হবে না ওই না, মামলাগুলো করার অ্যাডভোকেট জন্য? লাগবে না, আপনি নিজে করতে পারেন, কোনো সমস্যা নেই।
এখন আমরা যদি নিজে নিজে করি, মামলাগুলো কি আমাদের জেলা অফিসে থাকবে, জেলা ম্যাজিস্ট্রেটের কাছে, নাকি আমাদের এসিলেন্টের কাছে চলে আসবে? না, এসিলেন্টের কাছে নর্মালি আসে না, সেটা কোনো জেলায় যদি কোনো জেলা প্রশাসক যদি মনে করে সে দিতে পারে, নর্মালি আসে না। কারণ ওই জেলা প্রশাসকের কার্যালয়েও এসিলেন্ট আছে, বুঝছেন কি না? জি মানে জি জি। জেলা প্রশাসকের কার্যালয়ে একাধিক এসিলেন্ট আছে এগুলা দেখার জন্য। হুম। এটা আর আসলে কি। ভাই এখন আমি ফর্ম দিয়ে যেটা আমি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে ইয়া করবো, ওটার এক্সট্রা খরচ বিরোজ কোনো ধরনের কিছু আছে কি নাই? না, এগুলো ফৌজদারি মামলায় ওই দেওয়ানি মামলার মতো খরচ নেই, কিছু নেই, হুম। বুঝছেন কি না? তারপরেও আপনি তাইলে আমরা নর্মালি জি। নর্মালি একটাই কাজ, বাস্তব এখানে তো কিছু বলা নাই, ম্যাক্সিমাম হইলে জাস্ট ওই 20 টাকার একটা খালি কোড ফি লাগাইতে হয়, বুঝছেন কিনা, আর কিছু না। যেহেতু আবেদন করবেন, ওই যে জি। নর্মালি যে কোনো সিলিন্ডার কাছে আবেদন করলে আমাদের 20 টাকার একটা কোড ফি লাগানো লাগে, ওইটা আর কি, এর জি। চাইতে বেশি কোনো খরচ নাই আর। এখন যে ভাই আমরা লাস্ট আর একটা দেখছি যে সরকারি জমি কেউ যদি শ্রেণী পরিবর্তন করে বা জি, বাড়িঘর উঠায়, জি। চাইলে কি আমরা আমরা এই এলাকার বা পরিবেশের ক্ষতির কারণে আমরা চাইলে যে কেউ কি ওটা আবেদন করা যাবে? এটা মামলা না, আপনি আবেদন করবেন মানে জেলা প্রশাসককে অ্যাকশন নেওয়ার জন্য, আপনি মামলা করবেন না, আপনি আবেদন করবেন। আর জি প্রতিটা জি জেলায় ওই সরকারি জমি দেখাশোনার কমিটি আছে, বুঝছেন কিনা? প্রতিটা জি জি। জেলায় সরকারি জমি দেখাশোনার কমিটি আছে, ওই কমিটির কাছে আপনি আবেদন করবেন যে জি। এই কাজটা তারা করতেছে, তখন তারা অ্যাকশন নিবে। আমার বাড়ির পাশে একটা সরকারি রাস্তা আছে, ওটা গ্যাজেটভুক্ত, মানে জি, ইউনিয়ন পরিষদের গ্যাজেট, ওই খতিয়ানে লিখে আছে ইউনিয়ন পরিষদ। জি। কিন্তু এটা আরেকজনের বাড়ির পাশে হওয়াতে ওই রাস্তাটা বন্ধ করে উনি বাড়ি নির্মাণ করতেছে। না, এখন আমরা ওইরকম চাইলে কি এটা? বাস্তবে নিউজে তো দেখি, ওইটা হইলে আপনি ওই ইওনো বরাবর একটা আবেদন করেন আগে, বুঝছেন কিনা? ইওনো জি জি বরাবর জি একটা আবেদন করেন, উনি তখন ব্যবস্থা নিবে, উনি না নিলে তখন আপনি ওই জেলার ওই কমিটির কাছে আবেদন করবেন। তাহলে ইওনোর কাছে একটা লিখিত দেন, বুঝছেন কিনা? কারণ তাহলে সরাসরি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে করা যাবে না? না, নর্মালি ওইগুলা বিষয় আপনি মামলা করতে পারবেন না, ওইগুলা তারাই করবে, আপনি খালি আবেদন করবেন, মানে তাদের কাছে জানাবেন যে এটা সরকারি অবগত রাস্তা, করবেন। আপনারা একটু দেখেন, এটা তো দখল করে নিচ্ছে, আপনাদের তো দায়িত্ব এটা উদ্ধার করা, বুঝছেন কিনা? জি মানে জি আপনি জানাবেন, কারণ তারা নাও জানতে পারে, তারা তো আর প্রতিদিন আপনার বাড়ির পাশে আসে না। তারা হয়তো বলবে জি আমি তো জানি না, বা কোনো পত্রিকা একটা নিউজ করান, কথাটা সবচেয়ে বেস্ট হচ্ছে একটা পত্রিকা নিউজ করায়, পত্রিকার কপিটা ধরায় দেন যে স্যার একটু অ্যাকশন নেন, বুঝছেন কিনা? এটা হচ্ছে সবচেয়ে সহজ। এই জি 500 জি থেকে শুনেন 1-2 হাজার টাকা খরচ করে যে কোনো পত্রিকা নিউজ করা যায়, বুঝছেন কিনা, লোকাল পত্রিকায়। তো জি জি সাংবাদিকদের জি। 2,000 টাকা দিয়ে ছবি টবি দিয়ে নিউজ করান, তারপরের দিন ওই নিউজের কপিটা ইউনোকে জি ধরায় জি। দেন যে স্যার একটু ব্যবস্থা নেন, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, আমাকে একটু যদি ফর্মটা দিতেন নকশার আবেদনের জন্য, যেটা এসিলেন্ট আচ্ছা, ঠিক আছে, ওকে। জি, ফয়সাল ভাই বলেন। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই একটা ব্যাপারে দলিল লেখকের যে একটা কাজ আর কি, যেমন ওয়ারিশদের মধ্যে একজন কি করলো, গোপনে তার নামে কিছু সম্পত্তি সে লিখে খারিজ করে ফেললো। এখন সে ওইটা মিসকেস করলো না, বাতিল করলো না, কোনো কিছু করলো না। পরবর্তীতে সে আবার বন্টন নামা দলিল করলো এবং পাশে আবার লিখে দিল যে আমার নামে এটা ভুল, আমার নামে এটা করে ফেলছি। এটা মানে কি দলিল লেখকের ভাষায় গাইয়া দেয় নাকি, যেন এটা ওয়ার্ড বললো আর কি। এটা কি, এই জিনিসটা কি কার্যকর নাকি, নাকি যে না, না, মানে সেটা না। জমিটা। এক এক নাম্বার কথা হয়েছে কি, আপনার কথা মতো মানে আপনারা বাটোয়ারা করেন নাই, যে কোনো একজন অংশীদার সে একটা দলিল করে কিছু জমি আরেকজনকে দিয়ে দিছে, তাই তো? জি। আর তারপরে আবার যখন বাটোয়ারা করতে বসছেন, তখন ওই দলিল, ওই জমিটা কথা সে উল্লেখ করছে যে এই জমিটা আমি তাকে দিয়ে দিছি, সেটা বলতেছেন নাকি? হ্যাঁ, কিন্তু পরিমাণে বেশি দিছে, না, 26% থেকে 20% দিয়ে দিছে। এখন শুনেন, এখন বাটোয়ারা দলিলে কথা হচ্ছে, এখন আপনি যদি অংশীদার হন, আপনার যদি আপত্তি না থাকে, ধরলাম যে যেই জমিটা উনি বিক্রি করছে, এখন আপনি যদি এগ্রি করেন, কারণ বাটোয়ারা দলিলে তো ধরেন যে তো মানে ভাগ থাকে, যে মানে রহিম কোন কোন দাগ খাবে, করিম কোন কোন দাগ খাবে, বুঝছেন কিনা? এখন আপনি আপনার যদি আপত্তি না থাকে যে এই জমি উনি বিক্রি করছে, আপনি যদি মনে করেন ঠিক আছে সেটা সে খাক, আমাকে অন্য জায়গা দিয়ে বেশি দিবে, দাগে সমান হওয়ার দরকার নাই। ওই জন্যই তো আমরা আপোষ বন্টন নামা বলি, বুঝছেন কিনা? আপোষ মানে ধরেন যে এক দাগে 20 শতক আছে, আপনি একাই ভোগ করতে পারেন, আমাকে অন্য জায়গায় আপনি দিয়ে দিবেন। এখন এটা আপনাদের আপোষের বিষয়। এখন আপনি যদি মনে করেন যে না, আমি প্রতি দাগে দাগেই নিব, আমি ওই যেটা বিক্রি করছে সেটা তো আমার অংশটা আমি নিব, তাইলে আপনি ওই দলিলে সিগনেচার করবেন না, কথা বুঝছেন কিনা? ওইটা আপনাদের আপোষের বিষয়। এখন আপনি যদি আপোষ ভাই করে সিগনেচার করেন, তার মানে আমরা ওইটা তো ধরে নিবে যে ওই অংশটা তার তার কাছে গেছে, মানে যেটা সে বিক্রি করছে সেটা আপনি তার ভাগে দিছেন, এটা আর কি।
ভাই ঘটনা তো ঘটায় ফেলছি ভাই, সিগনেচার তো কইরা ফেলছি ভাই। এখন মেন কথা হচ্ছে বোন তো তার হাজবেন্ডে কি করছে, এখন মিল শোনেন, পাশে জমি লিখে ও দিচ্ছে। ওই জন্য আপোষ বন্টন দলিল করার আগে 10 বার চিন্তা করতে হবে। আইনের কোনো নিয়ম নাই। ভাই আপোষ মানে কি? আপোষ মানে কি, ধরেন যে আপনার বাবার 5টা বাড়ি ছিল, একটা বাড়ি ধরেন যে গুলশানে, একটা বনানীতে, আর একটা হচ্ছে একদম আমরা যদি বলি ঢাকার বাইরে গাজীপুরে। এখন আপনি যদি বলেন যে ঠিক আছে আমি গাজীপুরে, ঠিক আছে ভাই তোমরা আমার গাজীপুরটা দাও, এক ভাইরে আপনি গুলশানেরটা দিয়ে দিলেন, ওটার দাম কিন্তু 10 গুণ বেশি, ঠিক না নাই? কিন্তু আপনি যখন ওই জি আপোষ বন্টন নামায় সিগনেচার করবেন, আইন ধরে নিবে আপনি এগ্রি করছেন, আপনি পরে আবার বলতে পারবেন না ওইটা তো তার দাম বেশি, তাই ওইটা তো ভুল আপনার, তাই না? ভাই, কিন্তু আমি তো আবার এসিলেন্ডার তো আমি বলছি যে আমাদের অনেক সমস্যা আছে, কেউ যেন এটা না, নামজারি না এখন করে, এটা ওইটা কিন্তু বলে আমি। লাভ নাই। এখন আপনি যদি মনে করেন আপনারে ভুল বোঝানো হয়েছে, আপনার সাথে প্রতারণা হয়েছে, ভয় দেখায় ইয়েস, তাহলে আপনি ইয়েস। আদালতে ওই দলিলটা বাতিলের মামলা করতে পারেন, যে বাটোয়ারা বাতিল, কারণ আমি যে সিগনেচার করছি আমারে ভয় প্রতারণা অথবা জোরপূর্বক সিগনেচার করা হয়েছে, তখন আদালত দেখবে যে কি কি কারণে আপনার ভয় দেখাইছে। এখন এই সিলেন্ডও কিছু হ্যাঁ, ভয়ের করতে প্রমাণও পারবে না। আছে। জি, তাইলে আপনি জি আদালতে ভাই, দলিল আর বাতিলের মামলা করেন। তাহলে মানে আমি মানে যে দলিলটা বাটোয়ারা দলিল করছি, যেটা ওইটা আর কি শো করতে হবে আর কি। হ্যাঁ এর বাটোয়ারা, জন্য হ্যাঁ বাটোয়ারা ওই দলিল আপনি বাতিল করবেন, যে এই বাটোয়ারা দলিলটা আপনি এই জন্য বাতিল চাচ্ছেন যে আপনার স্ব ইচ্ছায় বাটোয়ারা হয় নাই, আপনারে ভয় ভীতি দেখায় বাটোয়ারা দলিলে সিগনেচার করা হয়েছে, বুঝছেন কিনা? এই গ্রাউন্ডে আপনি মামলা করতে পারেন বাটোয়ারা দলিল বাতিলের। জি ভাই, জি। আর লাস্ট একটা ভাই, আহ, মানে মানে অনলাইনে তো ভূমি উন্নয়ন কর দিতে গেলে 6 সালে 9 সালে দিছি, পরবর্তীতে বলতেছে যে জোত নাই, মানে এ খতিয়ানের জোত নাই। তার মানে এখন তার কি, মানে জমিটা বুঝলাম না ভাই। বাস্তবে দেখেন অন্য কেউ কেটে নিছে, এখন রিসেন্টলি কেউ জমিগুলো কেটে নিছে ওই খতিয়ানে। ভূমি অফিসে যান, যায় বাস্তবে দেখেন যে জোত নাই, কারণটা কি, কি অন্য কেউ কাটে নিছে, না তারা এন্ট্রি করে নাই, না সরকারের কোনো আপত্তি আছে? বাস্তবে যায় তাইলে একটু খোঁজ নেন। জি ভাই, এখন আমার মেন কাজ এসে এই দুইটা আর কি, জি ভুল তো ধন্যবাদ। করে ফেলেছি। জি ভাই, ভাই দোয়া করুন। ওকে ভাই, জাওয়াল ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি ভাই ভালো। আরএস রেকর্ড যদি ভুল কমে বেশি বেশি হয়েছে, হিস্সা বেশি হয়েছে, এই বেশির হিস্সা বেশি হওয়ার কারণে আবার এই ব্যক্তি ওই তৃতীয় ব্যক্তির কাছে বিক্রি করছে। এখন যদি যে ব্যক্তি আরএস রেকর্ড কমাইছে ওই ব্যক্তি যদি মামলা দেয়, ওই যে তৃতীয় ব্যক্তির কাছে বিক্রি করছে এই ব্যক্তিকে কি বিবাদী বানাইবো না, যার কাছে না সম্পত্তিটা না, বর্তাইছে? দেখেন একটা কথা বলি শুনেন, এগুলা হচ্ছে কি খালি কল্পনা করে তো লাভ নাই, শুধু রেকর্ড দিয়ে তো সব জমি বিক্রি হয় না, কথাটা বুঝেন, দলিল তো থাকে। ঠিক আছে, রেকর্ডে একটা অংশ বেশি হইতে পারে, তাইলে আগে শুনে নিবেন যে ওই জমিটা তারা কি মূল্যে রেকর্ড করাইছে, তারা কি ক্রয় সূত্রে মালিক ছিল না পৈতৃক সূত্রে মালিক। যদি দেখেন যে পৈতৃক সূত্রে মালিক, তাইলে ওই রকম করে এখন সুযোগ দিছে সিলেট অফিসে আবেদন করে রেকর্ডটা ঠিক করতে পারেন। মানে আপনি শুধু কি ওই যে খতিয়ানের ভিত্তিতেই দলিল জমিটা বিক্রি হয়েছে কিনা, তার কি কোনো দলিল ছিল না যারা মালিক ছিল? এটা এটা ঠিক আছে, মানে এটা হলো তার পৈতৃক সূত্রে পাইছে, দাদার হ্যাঁ। তে বাপে পাইছে, বাপের তে ফলারা পাইছে, এরকম আচ্ছা ঠিক মানে আছে, এখন যে হিসাব ছিল। যতটুকু উনি বেশি পাইছে, মানে ওয়ারিশি সম্পত্তি উনি বেশি অংশ বিক্রি করে দিছে, তাই তো? হ্যাঁ, 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 হ্যাঁ। এখন সমস্যা কার? এখন যদি ঘোষণামূলক, আমার প্রশ্ন হলো, এখন যে ঘোষণামূলক মামলা দিছে যে ব্যক্তির কাছে বিক্রি করছে এই ব্যক্তিকে কি বিবাদী বানাবে না? না, মামলা দিলে অবশ্যই যার কাছে যার যার নামে দলিল হয়েছে, যতজন দলিল হয়েছে, যিনি বর্তমান দখলে আছে সবাই বিবাদী থাকবে। মামলা যদি হয় বিবাদী অবশ্যই রাখতে হবে তারে, হ্যাঁ, কারণ বিবাদী রেকর্ডের নাম আছে, তাদের কি নাম দিতে হবে না? জি জি, যাদের নামে রেকর্ড হইছে বা নামজারিও হইছে সবার নামে সবাইরে বিবাদী রাখতে হবে। জি। রেকর্ড যে নামে যারা বিক্রি করছে, যারা বিক্রি করে এখান থেকে তাদের সত্য নাই, তাদেরকেও তো মামলা অন্তর্ভুক্ত করতে হইব না? না না, আপনার কথাটাই তো, তাহলে আপনি মামলাটা করতেছেন কার বিরুদ্ধে রে ভাই? আগে জিনিসটা আগে বুঝেন। যেই বেটা বিক্রি আমি করে বলতে, চলে গেছে, ধরলাম ওনার হ্যাঁ, অংশের চাইতে বেশি বিক্রি করে চলে গেছে, এখন যিনি হ্যাঁ, কিনছেন উনি মামলা হ্যাঁ। করবেন না যিনি বিক্রি করছেন সে মামলা করবে? মামলাটা করবে কে? মামলা যে করবো ওই যার হিস্সা কমাইছে সেই ব্যক্তি মামলা করবো, তার মানে মামলা বলেন করছে। যে ওই রেকর্ডীয় মালিকই তো মামলা করবে, তাই না? যা ধরেন যে হ্যাঁ, দুই হ্যাঁ, ভাইয়ের হ্যাঁ, হ্যাঁ। নামে, দুই ভাইয়ের নামে রেকর্ড 50-50 হওয়ার কথা ছিল, এখন ধরলাম যে জি। 60-40 হয়েছে, এখন যার নামে হুম। 60 হয়েছে উনি 60 শতক বিক্রি করে দিচ্ছে, তাই তো? এটাই তো। জি। এখন হুম। যার নামে 40 একর হয়েছে উনি যদি মামলা করতেছে, আগে দেখতে হবে উনার দখলে এখন আছে কিনা, দখলে কতটুকু আছে।
দখলে 50-50। দখলে 85 আছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, 85। তো এখন তাইলে আর উনার যেটা হচ্ছে যে উনি নর্মালি যেটা করা দরকার, এদের তো বাটোয়ারা হয় না, উনার যদি দখলেও থাকে উনি এই হ্যাঁ, এখনকার রিসেন্টলি হইলে এই তো আমরা যে পরিপত্রটা দিলাম এই সিল্যান্ড অফিসে আবেদন করবেন যে এটা একটা বোনাফাইড মিস্টেক, এটা বুঝছেন কিনা? এটার জন্য এটা মামলা করার 50, দরকার এটা নেই তো। আরএস রেকর্ড তো হয়েছে আজ থেকে 50 বছর হয়েছে, এটা ঘোষণামূল্য আচ্ছা, মামলা দিছে। আমার কথাটা বুঝেন, আরএস রেকর্ডের পরে পরবর্তীতে আবার রেকর্ড হইছে না? না, 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 রেকর্ড হয় না, পরবর্তী রেকর্ড হয় না। আপনার এটা কোন নারায়ণগঞ্জের জেলা? পরবর্তী আপনার কোন জেলা? আমাদের নারায়ণগঞ্জ জেলা। কবে আরএসটা আপনার অঞ্চলে কবে হইছে? বা উত্তরে শেষ হয়েছে। 72-এর পর আর নতুন কোনো রেকর্ড হয় নাই? না, 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 বা উত্তরে হওয়ার নতুন কোনো তারপরেও রেকর্ড হয় না। সমস্যা নাই, আপনার পরবর্তীতে রেকর্ড যেহেতু হয় নাই, আপনাদের গ্রুপে ওই পরিপত্রটা দেওয়া আছে, আমরা যেটা বলছি যে প্রিন্ট করে রাখবেন, ওইখানে আপনার ওই হ্যাঁ, সমস্যারই সমাধান দেওয়া আছে। ওইটা উনি ওই ওয়ারিশ সনদ সহ, যে ওনার পিতার তো মালিকানার দলিল, রেকর্ড আর ওয়ারিশ সনদ সহ আবেদন করলে এই সিলিন্ডারটি ঠিক করে দিতে পারবে, মামলা করার দরকার নাই, বুঝছেন কিনা? কথা আমাদের বলছেন? এখানে অহরহ এই সম্বন্ধে মামলা হয়, আমি কইতেছি ভাইজা কথাটা রেকর্ডে। শোনেন, মামলা যাতে না হয় ওই জন্যই তো 2022 সালে ওইটা ভূমি মন্ত্রণালয় জারি করছে, যারে আপনারা এই ছোট কারণে যাতে আদালতে যাইতে না হয়, কথা বলছেন কিনা? মানে মানুষ যে এই কারণে মামলা করে তারা জানে বলেই তো এটা জারি করছে, যে এই কারণে মামলা করার দরকার নাই, এই সিলিন্ডারের কাছে আবেদন করলেই উনি যদি দেখে যে ঠিক আছে তাইলে ঠিক করে দিবে, বুঝছেন কিনা? আগামী আমি এই 10-12 দিন আগে একটা মামলা করেছি, ঘোষণামূলক মামলা আমার নিয়ে একজন ব্যক্তি নিয়ে করছে তারা। যে ব্যক্তি, আমি জানতে চাইছি যে ব্যক্তি বর্তমানে এই সম্পত্তির মালিক বেচে লাইছে রেকর্ড লায়, জি। যে যেতে বেচছে তারা বিবাদী বানায় নাই, এটা আমি জানতেছি এইটা রেকর্ড লায়, শুধু রেকর্ড লাগার বিবাদী বানাইছে। না না, এখন মূল কথাটা হচ্ছে তার বিবাদী বানানো উচিত, কথা বুঝছেন কিনা? এখন ওই তো কোনো কোনো মামলা যে 10 বছর চলার পরে বাতিল হয়ে যায় কেন, ওই যে ওই জন্য বলে যে পক্ষ দোষে দুষ্ট, বুঝছেন কিনা? মানে যারে যারে জি, পক্ষ করার দরকার ছিল তারে করে নাই, তো এটা তো হয় আইনজীবীর ভুল, যে কোনো সময় আবেদন করে যে কোনো সময় পক্ষভুক্তি করতে পারে, চাইলে এখনো একটা অ্যাপ্লিকেশন দিয়ে তারে বিবাদিতা আনতে পারে, ওইটা তো কোনো সমস্যা না, বুঝছেন কিনা? বিবাদিতা বুঝছি আনতে বুঝছি পারে। মানে আমার কথা হইলো, যার কাছে সম্পত্তি বর্তা গেছে তারা তো মানে বিবাদী বানাইতে হইব। মানে দুইটা নর্মালি দেওয়ানি মামলা যাতে বারবার দাখিল না হয় এই জন্য নিয়ম হচ্ছে যে যতজন পাওয়া যায়, ধরেন যে রেকর্ডিও মালিক থেকে আরো 5 জনে বিক্রি হয়েছে, কথার কথা, মানে যে হ্যাঁ, কিনছে হ্যাঁ, সে আরো 5 জনের কাছে বিক্রি করছে, তো নর্মাল নিয়ম হ্যাঁ, হয় যাতে ওই 5 জনকেও বিবাদী করা হয়, যাতে কোনোদিন ওরা আবার কোনো কারণে মামলা দায়ের না করে, বুঝছেন কিনা? তো এই জন্য আইন বুঝতে বলে যে পারছি। এই বিষয়ে দ্বন্দ্ব ছিল, আমরা সবাইরে জানাইছি, কারো যদি আপত্তি থাকে আপনারা আসেন, নাইলে পরবর্তীতে আর আসতে পারবেন না, এটা আর কি। এখা- এখানে মোকাবেলা বিবাদী বানা দেবো, যারা রেকর্ডে বেচে লাইছে তাদের কি মোকাবেলা বিবাদী বানাবো না মূল না, বিবাদী বানাইতে হইব? নর্মালি এখন যেটা হবে কি, আমি একটা কথা বলি এই ক্ষেত্রে, আপনার এখানে বাদী এক নম্বরে তো হচ্ছে যে যার নামে রেকর্ডটা আছে বর্তমানে, ওনারা তো নামজারি করতে জি, পারে নাই, নতুন কে তাকে নামজারি করতে পারছে? হ্যাঁ, নামজারি করে লাইছে, সবকিছু করে লাইছে। নামজারি কতটুকু করছে? মানে যে লইছে 50 লইছে, জীবনে 50 লইলে 50 নামজারি করে লাইছে। আরে ভাই, আপনিই তো বললেন বেশি কিনছে তাই 50 কেন নিবে? বেশি বেশি মানে 50 বলতে 60%, আর 50 মানে রেকর্ড আসার কথা ছিল 50%, আইছে 60%, 60% তো নামজারি করছে। তো নামজারির সময় ইনাদেরকে নোটিশ দিছে না? ওনারা কেউ উপস্থিত হয় নাই? নামজারি আসলে বলে নোটিশ যায়, কিছু নামজারি ক্ষেত্রে নোটিশ যায় না। তো সমস্যা কি? তাইলে আপনি ওই নামজারিটার বিরুদ্ধে মিসকেস করলেও তো হয়, কথাটা বুঝেন, আদালতে না যায়, আদালতে যাওয়া কি এত হ্যাঁ, ভালো কাজ নাকি? ওই নামজারিটা বাতিলের জন্য একটা মিসকেস করলেই হয়, ওই এসিলেন্ট অফিসেই, কথাটা বুঝছেন কিনা? খালি আদালতে তো মামলা করছে করছে ভালো কথা, কিন্তু কথা হচ্ছে ওই নামজারি বাতিলের জন্য তো সুযোগ আছে, তাই না? মিসকেস আমার করা। হিস্যারা সংশোধন করতে হইব না, হিস্যারা। এখন একটা কথা বলি, দেখেন, এখন আমরা যেটা বললাম, আপনি চান, আপনার টাকা পয়সা আছে, আপনি আদালতে যান, কেউ তো আপনারা বাধা করে নাই, কিন্তু আইন আপনারা আবার সুযোগও দিচ্ছে আদালতে না যায়ও ঠিক করতে পারেন। এখন আপনার টাকা পয়সা বেশি, আপনার আইনজীবী বেশি, আপনি যান, আপনারা কে বাধা করবে, কথাটা বুঝেন? যাতে যাইতে না হয় ওই জন্যই তো এই পরিপত্রটা দেওয়া হয়েছে, ঠিক না নাই? আপনি মন চাইলে যান, জি, এখন আদালতে আপনি প্রমাণ করবেন, যদি পারলে ভালো, না পারলে আবার আপিলে যাবেন আদালতে। আপনি এখন কত টাকা খরচ হবে আপনি ভালো করেই জানেন, প্রতি শুনানিতে আইনজীবীকে টাকা দিতে হবে, তাই না? কিছু তো করার নাই, জি, জি। ওইটা হচ্ছে কথা। আরেকটা আরেকটা প্রশ্ন হইলো আমার, মানে
ওই যে কোনো ডিগ্রি একতরফা তো দুই দুইবার ডিগ্রি হলে এটা কত বছরের মধ্যে তামিল করতে হইব? এইটা বিভিন্ন প্রকার ডিগ্রির বিভিন্ন প্রকার টাইম টেবিল আছে, কথা বুঝছেন কিনা। নর্মালি ধরেন যে 3 বছর থেকে শুরু করে 12 বছর পর্যন্ত আছে, এগুলো মামলার উপর নির্ভর করে। ম্যাক্সিমাম 12 বছর, কিছু ডিগ্রি আছে 3 বছর, কিছু আছে 6 বছর, কিছু আছে 12 বছর, কথা বুঝছেন কিনা। এটা বিষয়বস্তুর উপর নির্ভর করে যে মামলাটা কোন প্রকৃতির ছিল, এরকম আর ওনায় কি। যদি ওনায় যদি 14 বছর 15 বছর হওয়ার পরে যদি তামিল না করে তাহলে এটা কি আমি বাতিল বলে ধরে নিতে পারি না? বাতিল বলতে কিছু না, নর্মালি হচ্ছে যে ওইটা উনি আইনগতভাবে আর তামিল করতে পারবে না। নর্মালি ধরেন যে আমি আদালত আদেশ দিল যে জমিটা আপনার, কথার কথা, তো হ্যাঁ। আপনারই ডিক্রি জারি করাইতে হয়, তো আপনি যদি না করান পরে আর আপনি আবেদন করলে আদালত বলবো যে আমি অ্যাকশন নিতে পারবো না। তার মানে ওইটার কোনো আর মানে আপনারটা ওই যেটা আমরা বলি যে অধিকার তো আছে কিন্তু আইনগত প্রতিকার নাই, কথা বুঝছেন কিনা। যেমন আপনি আমার কাছে টাকা পাবেন, 3 বছরের মধ্যে না দিলে আদালতে মামলা করে আমারে বাধ্য করতে পারবেন, কিন্তু 3 বছরের পরে আদালতে আর যাইতে পারবেন না। মন চাইলে আমার কাছে চাইতে পারবেন যে ভাই টাকাটা দেন, ভাই টাকাটা দেন, এই পর্যন্তই আর কি, কিন্তু আদালতে আবার যাইতে পারবেন না, এই আর কি। মানে ভাই এটা আগামীকাল একটা বিচার আছে এটা নিয়ে, মানে বিচার আছে এটা নিয়ে, মানে আমি বলতেছি এটা কি বাতিল বলে আমি কি ঘোষণা করতে পারবো কিনা? না, নর্মালি বারো কথা বছর হচ্ছে যে শুনেন, বাতিল না, বাতিল 15 বছর হয়ে বলে গেছে এটা। নর্মালি সরাসরি আইন আপনাকে বাতিল বলার সুযোগ দিবে না। আপনারা জাস্ট বলতে হবে যে উনি সময় মতো এটা জারি করায় নাই, অতএব এটা জারিযোগ্য না। উনি যদি করাইতে পারে আদালতের মাধ্যমে করা, কথাটা বুঝেন। মানে জি। নর্মালি যেটা যে একটা সময়সীমা ছিল উনি 12 বছরের মধ্যে করায় নাই, অতএব এইটা হ্যাঁ। আমরা এখানে বসে এটা জারি করাই দিতে পারবো না। উনি যদি পারে আদালতের মাধ্যমে করুক, কিন্তু উনি তো পারবে না। তার মানে এটা আমরা বলতে পারি যে এটা অকার্যকর, বাতিল তো না, মানে ধরেন যে দলিল তো দলিল, কিন্তু দলিলে টাইম নাই, জি। এটা হচ্ছে কথা আর কি। মানে মানে আমি এটা অকার্যকর বলতে পারি? হ্যাঁ, অকার্যকর বলতে পারেন, বাতিল বলা যায় না, কারণ অ- ধরেন যে অ- আদালতের একটা আদেশ। অকার্যকর যদি জি। অকার্যকর বুঝে আমি বলি তাহলে আমি কোন আইনের ভিত্তিতে বলবো এটা আমি? না না, নর্মালি ওই যে সময়সীমা তামাদি, তামাদি আইন বলে আমরা যে বলি যে এতদিনে মামলা না করলে, এই যে আমি বললাম আপনার 3 বছরে না হইলে আপনি মামলা করতে পারবেন না, তো ওই তামাদি আইনে ডিক্রি জারির সময়সীমা দেওয়া আছে, তামাদি আইনের অনুচ্ছেদ দেওয়া আছে ওইখানে 183টা, 83 প্রকার মামলার সময়সীমা দেওয়া আছে, বুঝছেন কিনা। ওইখানে 181, 182, 183 তিনটা ধারা দেওয়া আছে, ওই 3 ধারা মোতাবেক। জি। এখন এখন প্রশ্ন হলো, মানে 48 সিপিসি দেওয়ানি কার্যবিধি 48 দ্বারা এটা বলা আছে। আবার তামাদি লিমিটেশন অ্যাক্টের 180, 181, 182, 183, এটা না? জি ভাই, ওইটাই তো বললাম, মানে বিভিন্ন প্রকার সবকিছু মিলায়া কোনো কিছু 3 বছর, কোনোটা 6 বছর, কোনোটা 12 বছর, তবে ম্যাক্সিমাম সময় হচ্ছে 12 বছর, কথা বুঝছেন কিনা। মানে এখন এটা জি। পৃথক পৃথক মামলার জন্য, যেমন ধরেন যে আপনি কথার কথা আপনি অগ্রকরে মামলা করছেন, কথাটা বুঝেন। হ্যাঁ, অগ্রকরে মামলা ডিক্রি পাইছেন, ডিক্রি মোতাবেক যদি জারি না করেন, এটা মাত্র সময় হচ্ছে আপনার, যদি ওই যে আপনি অকৃষি প্রজাস্বত্ব করেন, মুসলিম আইনে করেন 3 বছর, কৃষি প্রজাস্বত্ব করলে 6 বছর। এখন ওইটা তো বিস্তারিত আলোচনা, কথাটা বুঝছেন। তো সাধারণ মানুষকে জি। তো এইভাবে বললে বুঝবে না, তো আমরা জাস্ট অন এভারেজ বলি যে আপনি ধরেই নিলাম দখল উদ্ধার মামলা, তাই তো ধরেই নিলাম, তো ম্যাক্সিমাম 12 বছর, এর বেশি সুযোগ নাই, এটাই আর কি। এই 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 ডিগ্রির আদালত আদালত আবার মামলাটা পুনরায় দিব কোনো 15 বছর হয়ে গেলে গা? না না ভাই, কথাটাই তো বুঝেন না আপনারা, আমি এখন কেমনে বুঝাইতাম। এক কথায় বলছি যে ভাই ধরেন যে আপনার কাছে একটা টিকিট ছিল সকাল 10টা, আপনি এখন 11টা হ্যাঁ। এসে বইসা আছেন, এখন আপনি কি ওই গাড়িতে যাইতে পারবেন? এখন আপনি যদি জি বলেন না। যে ভাই কোথায় লেখা আছে আমি 11টা আসলে যাইতে পারবো না, এর উত্তর কি কেউ দিতে পারবে? এটা তো কমন সেন্স নাকি, যে 10টার গাড়ি আমি বুঝতে 11টায় গেলে পাবো না। তো 12 বছরের সময় দেওয়া আছে, 12 বছর পরে গেলে তো আমি পাবো না, তো এটা কি আবার কোথাও লিখা থাকবে যে 12 বছর পরে আসলে আপনি পাবেন না? মানে আইন তো আইনের মতো তো আপনার একদম মানে সাধারণ মানুষের মতো বুঝাই দিবে না। আইন বলছে আপনি না যদি না না। ডিগ্রি পান, ওই ডিগ্রির মাধ্যমে যা করার দরকার 12 বছরের মধ্যে আবেদন করে করে ফেলবেন, না করতে পারলে ওইটার কোনো আর মানে অকার্যকর, ওই জিনিসটা অকার্যকর, এটাই হচ্ছে কথা আর কি, মানে বুঝতে পারছি এক্সপায়ার বুঝতে হয়ে পারছি গেছে। না আমার বলেন। বুঝতে পারছি। মানে মনে মানে বিরক্ত পাবেন আমার একটা গালা বিচার আছে এই জন্য আমি না জিগেলাম না, আর একটু বুঝছি। এখন আপনি ডিগ্রি। যেটা নর্মালি আমাদের গ্রাম অঞ্চলের মানুষের সমস্যা হয় কি, যেমন ধরেন আইনের মধ্যে কোথাও লিখা নাই আপনার ধরেন যে সাবকবলা দলিল, কথা বুঝেন। আইনের মধ্যে রেজিস্ট্রেশন আইনে আপনি জীবনেও পাবেন না সাবকবলা দলিল, জীবনেও পাবেন না যে হ্যাঁ। সেখানে লেখা আছে বিনিময় দলিল, লিখা নাই।
ওইটা কিছু শব্দ চয়ন দিয়ে তারা বলে যে আপনি যদি এমন কিছু করেন যেখানে আপনার জমির অধিকার যাবে, ক্ষুণ্ণ হবে, তাইলে ওই দলিলটা রেজিস্ট্রেশন করতে হবে। এখন কেউ যদি আইসা বলে যে সাবকপলা দলিল রেজিস্ট্রেশন করতে হবে, আছে কোথায়? কেউ দেখাইতে পারবে? জীবনেও তো পারবে না। কথা জি, বুঝছেন কি? জীবনেও তো দেখাইতে পারবে না। বুঝতে পারছি, ওইটা হচ্ছে মানে বুঝতে আইন পারছি। এমন ভাবে শব্দ চয়ন করে যার মাধ্যমে মানে তখন আমরা ধরে নেই যে হ্যাঁ, যেহেতু আমি বিক্রি করতেছি মানে আমার অধিকার ট্রান্সফার করতেছি, অতএব দলিলটা রেজিস্ট্রেশন করতে হবে। ওইটা আর কি। বুঝতে পারছি, বুঝতে পারছি। ঠিক আছে। ধন্যবাদ। স্যার আমার একটা প্রশ্ন, বলেন। স্যার আমার প্রশ্ন ছিল, মূল মালিকের জমি আছে 40 শতক স্যার। জি। তো সেখান থেকে আমার বাবা 24 শতক জমি কিনেছে। তো জি। পরবর্তীতে উনি আর আরেকজনের কাছে 30 শতক বিক্রি করছে। তো টোটাল বিক্রিত সম্পত্তি হচ্ছে 54 শতক, মানে জি। হচ্ছে 14 শতক জমি বেশি বিক্রি করছে। এখন সমস্যা হলো যে পরের যে দলিলটা হয়েছে সেইখানে পরিচিতি দিছে আমার বাবা। তো সেই ক্ষেত্রে আমাদের সত্ত্বের উপরে কি কোনো ঝামেলা আছে না, কিনা? আপনার জমি আপনার দখলে আছে তো, তাই না? জি জি, দখলে আছে। ওইটাতে কোনো সমস্যা নাই। আপনার আগে যতটুকু বিক্রি করে দিছে, মালিকানা না থাকলে অতিরিক্ত দলিল করলে তো আর হবে না। কথা বুঝছেন না? মানে যে অধিকার আপনার নাই, হ্যাঁ, ধরেন আপনি নিজে 10 শতক জমির মালিক, আমার কাছে 8 শতক বিক্রি করে দিলেন এক দলিলে, দখল টখল দিয়ে দিলেন। তো পরবর্তীতে আপনি জি 2 শতকের মালিক, এখন আপনি যদি আবার ওই টোটাল 10 শতকের দলিল কাউরে করে দেন, তো ওইটা তো টিকবে না। আপনার মালিকানা থাকলেই না ট্রান্সফার হবে। উনি যখন ওই বেশি অংশের দলিল করে, তখন তো ওনারও বেশি অংশের মালিকানাই ছিল না, তাইলে ওই দলিলে তো আর। এখন দেখেন, আপনার যদি মনে হয়, কথার কথা, আইনের সুযোগ আছে, আপনার যদি মনে হয় না পরবর্তীতে এরা অসুবিধা করবে, কিছু করবে, আপনি ওইটার বিরুদ্ধে মামলা করতে পারেন, ঘোষণামূলক একটা মামলা করতে পারেন যে ওই দলিলে এটা আপনার উপর বাধ্যকর নয়। তো অযথা কি দরকার মামলা করার? কোনো তো দরকার নেই, বুঝছেন কিনা? নামজারি করছেন তো নাকি? নামজারি করে হ্যাঁ নিছেন হ্যাঁ, তো? তাহলে আর কি নামজারি সমস্যা? করে নিচ্ছে, কিন্তু আসলে স্থানীয় যারা আছে ওনারা বলতেছে যে এটাতে ওই মানে পরিস্থিতি দিছে তো আগের দলিল। বলে পরিস্থিতি দিলাম, মানে পরিস্থিতি কিভাবে দেয় ও যারা বলবে তাদেরকে বলবেন। বলে পরিস্থিতি কারা দেয়? যিনি বিক্রি করবেন আর যিনি কিনবেন, ওই দুইজনই তো যায় যে কোনো দলিল করতে। ধরেন যে আপনি আগে জমি কিনছেন, আপনি তো যাবেন না, তাই না? তো ধরেন যে এখন আমি যদি যাই, যদি আপনার দলিলটা নকশা উঠায় দিই, ওটার কোনো দাম আছে? দাম তো নাই। মানে নকশার মধ্যে ধরেন যে আমি জমি বিক্রি করতেছি, আপনার পাশের জমির মালিক, আপনার বাড়িটা যদি আমি উঠাই দিই, ওই নকশার কোনো দাম আছে? দাম তো নাই। কথা হচ্ছেন কিনা? না, এটা তো দাম নাই, বুঝতে হবে। কিন্তু বলতেছে যে আগের যে কিনছে উনি যেহেতু পরিচিতি দিছে তার মানে উনি এই সত্যটা স্বীকার করে নিছে। তাইলে ওনার সত্যই আগে যাবে আর আগের আলায় পাবে না জমি, এরকম বলতেছে। না না, ওরকম না। বলে বলে ওনারা যে কথাটা বলতেছে, বলে আচ্ছা ঠিক আছে, আপনি যে কথাটা বলতেছেন তার আইনগত একটা ভিত্তি তো লাগবে, তাই না? যেমন নর্মালি আমরা নিবন্ধন আইন পড়লেও পড়বো যে যার দলিল আগে সম্পাদিত হয়ে রেজিস্ট্রেশন হবে, ওনার দলিলটাই প্রাধান্য পাবে, ঠিক না? নাই, আগে জমি জি বিক্রি জি, করছে, আপনারা দখলে নিছে, আপনার অংশ আপনি বাকি জমি যেটা আছে ওইটা উনি বিক্রি করবে। এখন চৌহাদ্দি কোথায় দিল? চৌহাদ্দি তো মালিকানা না। চৌহাদ্দি হচ্ছে জাস্ট জমিটা একটু আইডেন্টিফাই করার জন্য দেয়। আর এই ক্ষেত্রে তৃতীয় পক্ষ তো আর আসে না। এখন ক্রেতা বিক্রেতা দুইজনে যদি মিলে 2 নাম্বারই করে, তো ওইটা তো আরেকজনের উপর খাটানো সম্ভব না, বুঝছেন কিনা? ওই চুয়াদ্দি তো কোনো দাম নাই। আর ওইটা তো এমন না যে সাব রেজিস্ট্রার মানে ওই ঘটনাস্থলে আসে চুয়াদ্দি করছে, এমনও তো না। ওই দলিল লেখক বসে যার মনে যেটা চাইছে ওইটা সে আনুমানিক দিয়ে দিচ্ছে যে অংশটা, এটাই তো। ওটার কোনো আচ্ছা দাম স্যার, নেই। আরেকটা আরেকটা প্রশ্ন ছিল যে সিএসআরএস এ জমির মালিক আমার দাদা, জি। এসএ তে এসে অন্য লোক মালিক হয়ে গেছে। দখল তো কার? এসএ তে, জি, দখলটা কার? হ্যাঁ দখল, এসএ যার তারই দখল, কিন্তু সিএসআরএস এর যে সম্পত্তিটা ছিল সেটা আসলে বৈধই ছিল আমার কোন দাদার। জেলা? কোন জেলা আপনার? এটা আমাদের বরিশাল ভোলা। বরিশাল বলে আপনার সিএস এবং আরএস, তার মানে আগে অ্যাসেট রেকর্ড আরেকজনের, তাই তো? জি জি জি। তো এটা তো আপনারা মালিক হবেন না, পরবর্তী, কারণ আমরা তো আপনাদেরকে খতিয়ান ক্লাসে পড়াইছি না। আপনার ওই যে সিএস আরএস এর পরেই তো আমার জমিদারি প্রথা বাতিল হয়েছে, তাই না? উনিশশো জি পঞ্চাশ জি সালে জি তো বাতিল হওয়ার পরে যে রেকর্ডটা হইছে, তো ওইটা কিভাবে জি হইছে তার ইতিহাসও তো আমরা শুনাইছি, তাই না? এখন আপনার যদি জি জি আপত্তি থাকতো, তো আপনি ওই রেকর্ডের বিরুদ্ধে তখনই মামলা করতেন। আপনার যদি আপত্তি থাকতো যে আছে রেকর্ডে আমি জমি পাবো, আর সাপোজ আপনার জি দখলটাও নাই, আপনি মামলাও করেন জি নাই, তো আজকে আপনার বাপ দাদার নামে থাকলে তো লাভ নাই। কারণ আমরা অবশ্যই ঘটনাটা জানি
যে আগে যে কোনো সময় জমিদার কি করতে পারতো, যারে খুশি তারে সে লিজ দিত, তার পত্তন রেজিস্টারে লিখে রাখতো। হয়তো আপনার দাদার নামে ছিল, ধরেন যে 5 বছর আগে সে আপনার দাদারে দেয় না, আরেকজনের পত্তন দিছে, তারে দখল দিছে, তো পরবর্তী পত্তন রেজিস্টারে তার নাম ছিল, তার নামেই তো রেকর্ড হবে, তাই না? আপনার বাপ দাদার জি। নামে তো হবে না। আর তখন তো সুযোগ ছিল, তাই না? তখনও সময় দিয়েছে যে কারো আপত্তি থাকলে মামলা করেন, তখন তো আপনারা মামলা করেন নাই। মানে সরকার তো প্রতি জায়গায় সুযোগ দেয়, এমন যে না ঘাটতে ঢামি করে, তাই না? প্রতিটা রেকর্ড হওয়ার পরেই তো সরকার আপনারে বলে যে যদি আপনার দাবি থাকে আপনি জানান। আপনি বাপদাদা তো কোনো মামলাই করে নাই, তাই না? আপনারা তো পাবেন না, জি, তাহলে সুযোগ এটা নাই। এটা নিয়ে আসলে মামলা করে লাভ হবে না, না? মামলা করে লাভ নাই। তারপরে বাংলাদেশে কুবুদ্ধি যেটা, এলাকায় যদি একটু ক্ষমতা থাকে, একটু মানে ফুংফাং করে যা আদায় করতে পারেন, ওটা হচ্ছে কথা, হচ্ছে নাকি না? জি স্যার, মামলা আরেক সামলা যাওয়ার দরকার নাই। মানে মামলা সামলা যাওয়ার দরকার নাই, এলাকার প্রভাব খাটায় যদি যা কিছু আদায় করতে পারেন, সেটাই লাভ। জি জি। এই আর কি। আচ্ছা, আর আরেকটা হলো যে আদালতের যে রায় জি। আমরা যেমন দলিলটা শিখাইছেন, রায় পড়াটা কি একটু যদি একদিন একটু শিখাইতেন তাহলে ভালো হইতো। আচ্ছা, ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ স্যার। ভাইজান, বলেন। কথা বলতেছিলাম। বলেন। মানে আমার বাবা একটা দলিল করছে 1971 সালে। জি। ওই দলিলে লেখা আছে যে সে কিনছে 1955 সালে। সেই জি। 55 সালের দলিলটা আমরা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, সাব রেজিস্ট্রার অফিসে মানে করি, তাও পাচ্ছি না। এখন কোনো কোনো মামলা সামলা বিরোধ আছে কিনা, না জমি শান্ত, কোনটা? জমি শান্ত আমাদেরই, কিন্তু ওই সিএস মালিকানারা বলতেছে যে তাহলে আমাদের জমি আপনারা কোথায় পাইলেন? না, এখন একটা কথাই তো বলে দিছি, দেখেন, একটা কথা হচ্ছে কি হুম। যে আপনি যেটা বলছেন, অনেক সময় অনেক পুরাতন দলিল পাওয়া যায় না, কথা বুঝছেন কিনা? এখন আপনার বাবার 1971 সালে যেটা কিনছে ওই দলিল তো আছে, তাই না? ওই দলিলে রেফারেন্স আছে 1955 সালে যে আচ্ছা, কিনছি, দলিল আচ্ছা, নাম্বার সহ আচ্ছা, কথাটা সবই আছে। শুনেন। এখন জি 1955 সালে যে দলিল হয়েছে, ওনার নাম তো উল্লেখ আছে, তাই না? জি জি। যে এবং কার কাছ। যার কাছ থেকে কিনছি তার নামে এসে রেকর্ডও আছে, হয়ে তো গেছে। তো তাহলে আর সমস্যাটা কি? মানে আপনি এখন ওই সিএস ওই মালিকের যে ভয় সিএস পাচ্ছেন, তাই ওয়ালারা তো? বলতেছে যে তাহলে তোমরা কোথায় পাইলা বর্তমান গ্রাম সমাজে একটাই শুধু সিএস মালিকরা বলে যে আমাদেরটা তোমরা কোথায় পাইলা। এখন কথাটা শুনেন, নর্মালি আমরা বলি যে আইনগতভাবে আপনি যদি জমি দখলে থাকেন, আপনি কোনো দলিলে জি জি দেখাইতে বাধ্য না, কথাটা বুঝেন। আপনি জি কোনো জি দলিলে দেখাইতে বাধ্য না। যিনি দাবি করবে উনি দলিল দেখাবে, এবং দলিলটার কার্যকারিতা থাকলে আদালতে মামলা করে আদালতের মাধ্যমে দখল উদ্ধার করবে। এটা হচ্ছে জি জি নিয়ম, কথা বুঝছেন কিনা? এখন ধরলাম যে সিএস রেকর্ডে ধরলাম ওনাদের নামে রেকর্ড হয়েছে, ওই যে আগের ভাইও যে কথাটা বললো, যে কোনো জি সময় জি জমিদার চেঞ্জ করতে পারতো, যে কোনো সময়, জি কোনো মালিকই তো ছিলাম না। আপনি এইভাবে বলবেন, জি বলে ভাই জি সিএস রেকর্ডে তো তুমি ছিলা মাত্র একজন, কি বলবো আমরা, যাযাবর, ঠিক আছে, আবাদ সাবাদ জি করতা জমিদারের করুণায়, তুমি তো কোনো মালিক না। জি মালিক তো হইলো এসে রেকর্ড থেকেই মালিক। এটাই তো জি বাংলাদেশের আইন, ওই জন্যই তো আমরা এত আন্দোলন সংগ্রাম করে জমিদারি প্রথা বাতিল করলাম, তাই না? এই যে এত জি মানুষ জি আন্দোলন সংগ্রাম করলো, হাজী শরীয়তুল্লাহ করলো, জি এই কি কারণে? এই যে যাতে আমরা প্রকৃত জমির মালিক হই। বলে তুমি তো মালিকই না, তোমার বাপ দাদা তো মালিকই না, আর তুমি পাইলেও এসে রেকর্ড যখন গেজেট হইছে তখন তুমি মামলা করতা। জি যদি জি তুমি পাইতাও তাইলে এসে রেকর্ডের বিরুদ্ধে মামলা করো। আর এতদিন পরে তো জি জি মামলা করতে পারবে না। বলে তুমি যে আইনে দাবি করতেছো, ওই আইনে তো বলে যে 12 বছরের বেশি হলে তুমি দখল না থাকলে তুমি আদালতে যাওয়া ছাড়া কোনো সুযোগ নাই, তো এখানে বিচার জি বসে তো লাভ নাই, তাই না? মানে এটা আপনারা ধাপে ধাপে বুঝাই দিতে হবে যে আপনি যদি আইন না মানেন তাইলে আপনার রেকর্ডও তো আমি মানি না, তাই না? বলে জি প্রতিটা আইনই তো মানতে হবে, এমন না যে শুধু আমার পক্ষে যেটা যাবে আমি ওইটা মানবো, যেটা আমার পক্ষে যাবে না ওইটা আমি মানবো না, ওইটা তো কোনো ইয়া না। আর আমরা তো এই না, আইনটাও আপনার কথা আপনাদের ভালো কাছকে বুঝাই লাগে, দিলাম। কিন্তু আমার শুনেন, প্রশ্ন হইতেছে যে ঠিক আমি বলেন। যখন একটা মামলা করব, আমার উকিল কি ঠিক এইভাবে তো কথা বলবে আর কি? না, না, দেওয়ানি আদালতে বর্তমানে তো মামলা অনেক, এই কথা আসবে ধরেন যে 6 বছর মামলা চলার পরে, কথাটা বুঝেন, প্রথম দিন কিন্তু আসবে না তো। উকিলগুলি তো এই কথাগুলি বলা উচিত, মানে আপনি যেভাবে বলছেন ঠিক হ্যাঁ, যদি এইরকম কোনো কিছু হয়, তখন তো আমার যে উকিল ঠিক এইভাবে তো প্রোটেক্ট করবে যে আপনি নর্মালি এতদিন ওই তো কোথায় ছিলেন। বললাম না, ওইটা নর্মালি নিয়ম হয় কি, একটা দেওয়ানি মামলা যখন চলে তখন এত জি জি কথা বলা যায় না, ওইখানে ইস্যু নির্ধারণ হয়, বুঝছেন কিনা?
জি যে আমরা কি কি বিষয়ে কথা বলবো। ধরেন যে আজকে আমাদের ছিল জি ভূমি আইন, আজকে কি আমরা জি খতিয়ান নিয়ে কথা বলতেছি? বলতেছি না। না ধরেন যে এক নাম্বার একটা ইস্যু হয় যে যিনি মামলা করছেন উনি কি সময় জি মতো মামলা করছেন কিনা, মানে তামাদি দোষে দুষ্ট কিনা। ওই সময় আপনার হুম আইনজীবী এটা বলবে যে হ্যাঁ উনি সিএস রেকর্ডীয় মালিক হইলেও উনি এতদিন মামলা কিন্তু করেন নাই, অতএব মামলাটা চলতে জি পারে না, মামলা খারিজ। কথা বুঝছেন জি কিনা, মূল কথা হচ্ছে এখানে। আর দ্বিতীয়ত জি ওই যে বা আরো যে যে ইস্যুগুলা গঠিত হবে যে আপনার মালিকানা আছে কিনা, তো দেখাবে যে আমি এত সালে এই দলিলে হয়েছে, তার নামেই রেকর্ড হয়েছে, তার নামে যাবতীয় কিছু। মানে এই সমস্যাটা হয় কি 10 বছর মামলা চলার পরে ওই যে শুনানি হয়। আগে তো ধরেন যে জি নোটিশ দিবে, ওনার কথা শুনবে, বিচারক বদলি হবে, সমঝোতা চেষ্টা, মানে এরকম করতে করতে 5-6 বছর। তারপরে যায় এই যে যে কথাগুলো আজকে বলতেছি এগুলা মামলা করে 6 বছর যায় উঠবে, 6 বছর পরে হবে, বুঝছেন কিনা। তো মানে ওনারা মামলা নিজে যে করতে পারবেন। দ্বারা বলতে পারলে তবে গা তৃপ্তি হইতো, বুঝতে পারছি না আসলে। আপনিও তো পারবেন, সমস্যা কি, শুনেন, আপনি তো জি মামলা জি সাক্ষী থাকবেন তো। আপনি যে মামলা করবেন ওই মামলা আপনি সাক্ষী জি জি থাকবেন না? আপনিও তো জি মামলায় জি জি সাক্ষী থাকবেন, কথাটা বলতে পারবেন, আপনার আইনজীবী আপনারা মানে আমি জিজ্ঞেস করবে। বিবাদী হলে ঠিক আমি আমার মতো করে আমি বলতে পারবো আর কি। হ্যাঁ অবশ্যই বলতে পারবেন। মূলত কথা জি হচ্ছে যে আইনজীবীর দায়িত্ব হচ্ছে আইনগুলা তুলে ধরা, কারণ সাধারণ মানুষ তার প্রতিটা আইন জানে না, তাই না? জি তো জি 1 নম্বর কথা হচ্ছে যে ওনার এতদিন পরে মামলা চলবে না, মূল কথাটা হচ্ছে এখানে। উনি যদিও মালিক, ঠিক ধরলাম আছে যে ভাই, উনি আপনার মালিক, এই শোনেন। ক্লাসটা কমপ্লিট করলে দোয়া করেন, আশা আছে যে নিজে আমি মুভ করবো। আসলে আমি এইভাবে তর্ক বিতর্ক করে কথা বলবো। না ওইটা হচ্ছে কথা। আমার 1 নম্বর কথা হচ্ছে কি, আপনি এখন গ্রাম্য সালিশে বসলো আপনি এটাই বলবেন যে জি উনি, জি ধরলাম যে উনি জমির মালিক, আমার তাতে কোনো আপত্তি জি নেই, তো মালিক তো হয়েছে উনি জি আইনের কারণে। তো ওই আইনই জি বলে যে আমার কিনা জমি যদি আরেকজনের দখলে থাকে আমার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে। আবেদন যদি জি আমি না করি আইনই বলবো যে বাবা আপনারে আমি যে ক্ষমতা দিছি ওইটার এখন প্রয়োগ করতে পারবেন না, কিছু করার নাই। জি বলে আইন জি ওইটা মানলে আইন এটাও মানতে হবে, এটাই তো নিয়ম, তাই না? মানে ধরেন যে জি যেটা জি আপনার পক্ষে যাবে সেটা আপনি আইন মানবেন, যেটা পক্ষে যাবে না ওইটা মানবেন না, এটা তো হয় না। ওই আর কি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ধন্যবাদ। তো ধন্যবাদ সবাইকে। আর যদি কিছু বলার না থাকে আমরা শেষ করব, থাকলে সংক্ষেপে বলেন। ভাই, এখন যে আমরা এখানে ওই ভূমি প্রতিকার আইনের রেজিস্ট্রেশন আইন দেখলাম, জি। এখানে কিন্তু দান হেবা এগুলো সর্বশেষ রেকর্ডে মালিক ছাড়া করা যায় না। কিন্তু আমাদের এখানে যদি ওই ওয়ারিশ সূত্রে জমি হয়, ওগুলো তো আমরা সাব খবলা দিতে পারি, মানে বিক্রি করতে পারি। যে না ওইটা তো দিতে পারবেন, দেওয়াই তো উচিত ছিল, কিন্তু বিভিন্ন জায়গায় দিচ্ছিল না, বুঝছেন না? নাই ওইটাই বললাম আপনাদেরকে। আইনে তো বলা আছে আপনার পিতার নামে সম্পত্তি হইলে তার নামে রেকর্ড থাকলে আপনি বিক্রি করতে পারবেন, কোনো সমস্যা নাই, বুঝছেন কিনা। কিন্তু দান বা হেবা তো আমাদের এখানে হয় না, মানে সাব রেজিস্ট্রার বলতেছে যে ওই প্রতিকার আইনের মাধ্যমে হেবা বা দান এগুলো করা যাবে না, এমনি শুধু সাব কবলা দিতে পারবে। এখন নর্মালি একটা কথা হচ্ছে কি ভাই, দেখেন এখন কথা হয়েছে টাকা দিলে সব হয়, কাহিনী বুঝছেন না? নাই একটা কথা বুঝেন। জি জি এখন দ্বিতীয়ত হচ্ছে আপনার পিতার নামে থাকলে আসলে সবচেয়ে বেস্ট হয় কি নিজেরা নিজেদের নামে আপনারা সবার নামে এজমালি খতিয়ান তৈরি করে নেন, সমস্যা তো নাই। মানে আপনার তো অপশন তো আছে। ধরেন যে আপনারা যতজন উত্তরাধিকারী বাটোয়ারা না করলেও সবার নামে এজমালি খতিয়ান তৈরি করেন, তারপরে বিক্রি করেন, কি সমস্যা, দান করেন, সমস্যা তো নাই। না, ওটা সময় সাপেক্ষ ব্যাপার, তো আমরা চাচ্ছিলাম আর কি দ্রুত করার জন্য, আগে আসলে তো একটা করা যেত। কথা বলি শোনেন, আইন আইন এমন একটা জিনিস না, আইনটারে ভালো করে বোঝা লাগে। এখন সাব রেজিস্ট্রার যারা, এরা তো আর আইনের ছাত্র না, কথাটা বুঝেন। বাংলা পড়ে, জি ইতিহাস পড়ে, ইংরেজি পড়েও আপনি সাব রেজিস্ট্রার হইতে পারেন। মূলত জি আগে রেজিস্ট্রেশন আইনে কি বলা ছিল শুনেন। আগে তারা ওই সেল শব্দটা এই জন্য ব্যবহার করছে যে যদি আপনার পিতার নামে যদি খতিয়ানটা থাকে, আপনার পিতার নামে জি যদি আপনি খতিয়ানটা থাকে তাইলে আপনি বিক্রি করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই, মানে সেল শব্দটা ব্যবহার করছে। নর্মালি জি বিক্রয় মানে কি আরেকজনের কাছে দিচ্ছেন, উনি পৃথক খতিয়ান সৃষ্টি করবে। আর সাধারণ দান হেবা এটা তো আপনি খতিয়ান ছাড়াই করতে পারতেন, কথাটাকে বুঝেন। মানে জি ওইটা ছিল আগে, তো আপনি দান করবেন হেবা করবেন এটা খতিয়ান ছাড়াই করে দিতে পারতেন। তো জি ওইটারে রেস্ট্রিকশন আনার জন্য তারা বলছিল যে অ্যাটলিস্ট বিক্রি করতে হইলে যাতে খতিয়ানটা বাবার নামে হইলেও থাকে, ওই অর্থে তারা দিছিল, বুঝছেন কিনা। এখন নতুন জি আইন করার কারণে এখন উল্টাটা হচ্ছে। উল্টা বলতেছে আপনি বিক্রি করতে পারবেন, দান করতে পারবেন না, চিন্তা করেন তাইলে জিনিসটা হাস্যকর না? মানে আগে করা জি হয়েছিল, জি জি আগে তো খতিয়ান ছাড়াই আপনি হেবা করতে পারতেন, কথাটা বুঝেন।
মানে বাবার নামেও নাই, তারপরে হেবা করে দলিল দিয়ে। দিচ্ছে। হ্যাঁ, তবে বিক্রি করতে গেলে অ্যাটলিস্ট যাতে আপনার বাবার নামে থাকে। এখন এই নতুন আইন করার পরে জি যখন বলছে রেজিস্ট্রেশন আইনকে প্রভাবিত করবে না, এখন সাব রেজিস্ট্রাররা বলে আপনি বিক্রি করতে পারবেন, দান করতে পারবেন না। এখন তাদেরকে কে বুঝাবে যে আগে তো আমার খতিয়ানই লাগতো না? কথাটা বুঝেন, পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে। জি জি জি। তো যাক, সমস্যা নাই, এখন আজমালি করে নেওয়াটাই ভালো, অথবা বাটোয়ারা করে নেন, ওটাই হচ্ছে বেস্ট। কি আর করার। এখন যেটা 1908-এ লিখা আছে রেজিস্ট্রেশন আইন খর্ব করবে না, ওইখানে কি ওটা লিখা আছে যে দান দান বা হেবা না না বসি না করা যায়? না না, ওইটা তো লেখা নাই। শুনেন, ধরেন আমি যেটা, আপনি বিষয়টা বুঝেন না, মানে আগে ধরেন যে আপনার খতিয়ানই লাগতো না, কথার কথা, আপনার জি খতিয়ান ছাড়াই আপনি জমি বিক্রি করতে পারতেন। হুম। জি তারপরে ওই রেজিস্ট্রেশন আইনে ওই ধারাটা যুক্ত করে দিয়ে বলতেছে যে পৈতৃক ক্ষেত্রে বিক্রি করতে গেলে অ্যাটলিস্ট যাতে আপনি বাবার নামে যাতে খতিয়ানটা থাকে, মানে বিক্রি করতে গেলে দান জি হেবা এগুলো আপনি করতে পারবেন। এটা মানে এটা ওই আইনের কিছু শব্দ আছে না, যে সবচেয়ে দেখেন, সবচেয়ে আমরা যদি বলি কার্যকরী দলিল কি, সাবকবলা দলিলই তো, তাই না? ওই দলিলের মাধ্যমে তো অন্য জনরে দেন, দান হেবা তো নিজের মধ্যেই করেন। তো ওইখানে জি তারা বলতেছিল যে বিক্রি করলে যাতে অ্যাটলিস্ট পিতার নামে খতিয়ানটা থাকে, না থাকলে করতে পারবেন না, বিক্রি করতে পারবেন না, কিন্তু ট্রান্সফার করতে পারতেন। আমি যদি জি আপনারে বলি কথার কথা যে আপনি মানে এটা এখন কেমনে আপনারে বুঝাবো, উদাহরণ দিয়ে দিতে হবে এখন ওইগুলা। এখন এই সাব রেজিস্ট্রারদের এত ব্যাখ্যা করে কে বুঝাবে, বুঝছেন না নাই? এখন তর্কে জি গেলে অনেক তর্ক। এখন তারা যদি না দেয়, এখন করবেনটা কি? ওই তো ইয়া করেন, বাটোয়ারা করেন, বুঝছেন কিনা? জি জি। ধন্যবাদ, ধন্যবাদ ধন্যবাদ। ভাই।